বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের ফ্রি ক্লাসে স্বাগত জানাচ্ছি। এটা বেসিক্যালি ফ্রি ক্লাস না, এটা হচ্ছে বেসিক্যালি টি-20 ম্যাচের একটা প্রিভিউ। সেই টি-20 ম্যাচের প্রিভিউ মানে আমরা বলতে চাচ্ছি এখানে আমরা আজকের ক্লাসে টি-20তে যেমন ধুমধারাক্কা খেলা হয়, ঠিক তেমনি আমরা আজকে অ্যাকাউন্টিং নিয়ে ইনশাল্লাহ ধুমধারাক্কা খেলবো। তবে আজকে আমরা খেলবো হচ্ছে শুধু অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার নিয়ে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার নিয়ে খেলাটা খেলবো কারণ সামনেই অনেকের কলেজে টেস্ট পরীক্ষা হয়তোবা অলরেডি শুরু হয়েছে, কারো প্রায় শেষ, কারো হয়তোবা শুরু হবে, আর কারো হয়তোবা স্থগিত হয়ে আছে। আচ্ছা, টেস্ট পরীক্ষা হোক বা না হোক, ইন্টারমিডিয়েট পরীক্ষা, বোর্ড ফাইনাল পরীক্ষা কিন্তু স্যার হবেই। সো আমাদের মূল প্রস্তুতিটা থাকতে হবে টেস্টে ভালো করার পাশাপাশি বোর্ড ফাইনাল পরীক্ষাতে যাতে আমরা সর্বোচ্চ ভালো রেজাল্টটা করতে পারি। দুঃখের বিষয়, গত বছর এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা এই অ্যাকাউন্টিংয়ে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করছে। সংখ্যাটা বেশ অ্যালার্মিং, সংখ্যাটা প্রায় হচ্ছে 42%। সো এইচএসসি 25 ব্যাচের যে রেজাল্টটা হয়েছিল এইচএসসি 26 এবং 27 ব্যাচের সাথে, যাতে এই দুর্ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে, সেজন্যই আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জন্য আয়োজন। সেটা হচ্ছে আমাদের এইচএসসি 26 এবং 27 জন্য টপ 20 এইচএসসি সাজেশন ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব একটা নির্দিষ্ট টপিক অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে, যেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, সহজে আমরা যেটাকে বলি হচ্ছে শেয়ার ইস্যু। এই শেয়ার ইস্যু টপিকের টপ 20 এমসিকিউর সাজেশন আমরা যেমন দিব আপনাদেরকে আজকে ক্লাসে, পাশাপাশি আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, যেটা ইনশাল্লাহ আপনার টেস্ট পরীক্ষাতে এবং বোর্ড ফাইনালে কাজে লাগবে, সেটা আমরা আজকের ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই একটু দ্রুত ক্লাসে কাইন্ডলি জয়েন হয়ে যাবেন এবং একটু কষ্ট করে জানাবেন যে আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। এবং যারা যারা ক্লাসে জয়েন করেছি তাদের সবারই একটা ছোট্ট দায়িত্ব, ক্লাসের শুরুতে, ক্লাস শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব আপনার আস্তে আস্তে বাড়বে, তবে ক্লাসের শুরুতেই ছোট্ট একটা দায়িত্ব, সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে দয়া করে ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে যাতে পরবর্তীতে পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার আগে, বোর্ড ফাইনাল পরীক্ষার আগে যাতে জাস্ট ক্লাসটা আপনি আরেকবার রিভিউ করে নিতে পারেন, যাতে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু টপিকটা থেকে যদি আপনার কোনো প্রবলেম বা কুয়ারিজ বা প্রশ্ন যদি থাকে, সেটা যাতে নির্বিঘ্নে আপনি এই ক্লাসটা আরেকবার দেখে যাতে সমাধান করে ফেলতে পারেন। সো সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে কাইন্ডলি জয়েন হয়ে যাবেন এবং জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যারা যারা জয়েন করেছেন, তরিকুল ইসলাম, সুলতানা চৌধুরী, তাইফ উদ্দিন, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আশা করি আপনারাও সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পরীক্ষা নিয়ে যথেষ্ট পরিমাণে টেনশনে আছেন। এইচএসসি 26 ব্যাচের যে ভাইয়ারা এবং আপুরা দেখতেছেন, আপনাদের জন্য হচ্ছে মূলত এই আয়োজন। পাশাপাশি এইচএসসি 27 ব্যাচ যারা হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ারে আছেন, তাদের জন্য এই টপিকটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে যে 10টা চ্যাপ্টার, তার মধ্যে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু, এইটা মাস্ট অ্যান্সার করার মতো একটা চ্যাপ্টার। এবং এখান থেকে সৃজনশীলে 10-এ 10 পাওয়া কোনো বিষয়ই না, কোনো ঘটনাই না, খুবই সহজ। এখান থেকে যা সিম্পল কিছু জাবেদা আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এগুলো প্রস্তুত করতে হয়। এগুলো ইনশাল্লাহ ক্লাসে আমরা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অলরেডি পারেন, জাস্ট আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই যারা যারা জয়েন করেছেন একটু কষ্ট করে শেয়ার করবেন, শেয়ার করে লিখে রাখেন শেয়ার ডান লিখে আসেন আমরা আমাদের ক্লাসের আলোচনা শুরু করি। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে ঠিকমতো পড়ানো, সেটা আমি চেষ্টা করে যাচ্ছি, আর আপনার দায়িত্ব শুধু ক্লাসটা একবার একটু কষ্ট করে শেয়ার করে রাখা। আজকের ক্লাস আমরা যা শুরু করতে যাচ্ছি, খেয়াল করলে দেখবেন আমরা শুরুতেই হচ্ছে আলোচনা করব এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অধ্যায় নাম্বার কত? অধ্যায় নাম্বার 4 নাম্বার অধ্যায়। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তবে তার আগে আমাদের এই টি-20 প্রোগ্রাম, যেটা আজকে থেকে হচ্ছে শুরু হয়েছে, মোটামুটি কোনো ঘোষণা ছাড়াই বলা যায় আমরা অলরেডি শুরু করে দিছি,
ক্লাসের মধ্যে ইনশাল্লাহ ঘোষণা হবে। খেয়াল করেন আমাদের এই T20 প্রোগ্রাম, এটা আমরা আজকে 15 তারিখ থেকে শুরু করলাম, ইনশাল্লাহ চলবে সারা মাস ব্যাপী, পুরো জানুয়ারি মাস জুড়ে ইনশাল্লাহ এডুকেশনের কমার্স টিম আপনার সাথে থাকবে প্রতিদিন সন্ধ্যা 7:15 প্রতিদিন সন্ধ্যা 7:15 আপনারা এই ক্লাসগুলো লাইভ ইনশাল্লাহ দেখতে পাবেন। আজকে আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার দিয়ে শুরু করলাম, আগামীকাল শুক্রবার, আগামীকালকেও অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্লাস আছে। তারপরে মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, আমাদের কমার্সের গ্রুপ সাবজেক্ট সবগুলোর ইনশাল্লাহ ক্লাস আমাদের প্রতিদিন সন্ধ্যা 7:15 থাকবে এবং সবাই একটু টাইমলি ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। এর ফলে আপনার টেস্ট পরীক্ষার যে ভয় ভীতির মধ্যে আমরা আসি, ইভেন বোর্ড ফাইনাল নিয়ে যে টেনশন আসি, ইনশাল্লাহ আস্তে ধীরে এগুলো দূর হয়ে যাবে। এক ক্লাসেই সব সমাধান হয়ে যাবে এই চিন্তা করার দরকার নাই। আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সামনে আগাই। যেহেতু পরীক্ষা স্থগিত করা হয়েছে, হয়তোবা বোর্ড ফাইনাল পরীক্ষাটাও হয়তোবা একটু ডিলে হবে আপনার, তবে বোর্ড ফাইনাল পরীক্ষা যখনই হোক যাতে আমরা ওয়েল প্রিপেয়ার্ড যেন থাকি, তার জন্য আমাদের এই আয়োজন। আপনারা সবাই এই রুটিনটা ফলো করে নিয়মিত ইনশাল্লাহ ক্লাসে জয়েন করবেন এবং এই রুটিনে যে ক্লাসের টাইমগুলো দেওয়া আছে তার পাশাপাশি আমরা এই রুটিন অনুযায়ী কিছু পরীক্ষার ব্যবস্থা ইনশাল্লাহ রাখবো। পরীক্ষাটা শুধু MCQ কেন্দ্রিক হবে, আর যদি সৃজনশীল আপনারা দিতে চান পরীক্ষা, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রশ্ন দিতে পারি, সেটা আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব। বাট তার আগে কিছুটা প্রিপারেশন আমরা আগে নিয়ে নেই, কিছু শিখে নেই, দেন তারপরে পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা করা যাবে। আসেন শুরু করি আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। তাহলে রুটিনটা অবশ্যই মনে রাখবো। আসেন আমরা আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক থেকে আলোচনা শুরু করি। শুরুতেই আমাদের কিছু প্রশ্ন থাকবে, টোটাল 20টা বাছাইকৃত গুরুত্বপূর্ণ MCQ আমরা রাখার চেষ্টা করছি এবং এই MCQগুলো এমন স্টাইলে সাজানো হয়েছে যাতে আপনার এই পুরা চ্যাপ্টারটা টোটালটা যাতে আপনার রিভিউ যাতে হয়ে যায়। যাদের আগে এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়া আছে তাদের একটা গুড রিভিশন ইনশাল্লাহ আজকে ক্লাসে হবে। আসেন শুরু করি। শুরুতেই আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে, কোনটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য নয়? এটা ঢাকা বোর্ডের পরীক্ষায় আসা 25 গত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন। আমাদের আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আমরা রাখার চেষ্টা করছি সেগুলোর ম্যাক্সিমামই হচ্ছে একদম লেটেস্ট বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, যা আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতেও সহায়তা করবে। যারা যারা ক্লাস করতেছি সবাই একটু কোয়েশ্চেনটা দেখেন, পড়ার চেষ্টা করেন এবং যদি আপনার সঠিক উত্তরটা জানা থাকে তাহলে কমেন্টে লিখতে ভুল করবেন না। যৌথ মূলধনী কোম্পানি বলতে আমরা কোন ধরনের প্রতিষ্ঠানকে বুঝি? যৌথ মূলধনী কোম্পানি এর মালিক কি একজন থাকে? না। একাধিকজন থাকে? না। অসংখ্য লোকজন মিলে যৌথ মূলধনী কোম্পানি গঠিত হচ্ছে। যৌথ মূলধনী কোম্পানির মূলধনটাও কিন্তু বেশ বড় অ্যামাউন্টের হয়। যৌথ মূলধনী কোম্পানির মালিক থাকবে যারা, তাদেরকে আমরা বলি হচ্ছে শেয়ার হোল্ডার, আর এই শেয়ার হোল্ডারদের বিনিয়োগের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহীত হয়। যৌথ মূলধনী কোম্পানির দায়টা হচ্ছে অসীম না, দায়টা হচ্ছে সসীম, অর্থাৎ শেয়ারের মূল্যমান দ্বারা নির্ধারিত। এরকমের কিছু বৈশিষ্ট্য আমরা কোম্পানি সম্পর্কে অলরেডি জানি বা পারি। দেখেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে, শেয়ার ক্রয় করে কোম্পানির মালিক হওয়া যায়। যে কেউ শেয়ার ক্রয় করে সে কোম্পানির মালিক হয়ে যেতে পারে, এটা বৈশিষ্ট্য, ঠিক আছে। শেয়ার আমরা খুব সহজেই অন্য যে কারোর নামে কি করতে পারি? হস্তান্তর করতে পারি। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বাজারে অবাধে হস্তান্তরযোগ্য। তারপর কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে কি করে? মূলধন সংগ্রহ করে। তাহলে 3টা বৈশিষ্ট্য ঠিক আছে। ঘ নাম্বার অপশনে বলছে কোম্পানির মূলধনের কোনো সীমা থাকে না, তার মানে আপনার যত ইচ্ছা তত আপনি মূলধন সংগ্রহ করতে পারবেন এমনটা নয়। যৌথ মূলধনী কোম্পানি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত মূলধন সংগ্রহ করতে পারে এবং সেই সর্বোচ্চ যেই সীমারেখাটা সেটাকে বলা হয় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, যৌথ মূলধনী কোম্পানি যত টাকার মূলধন সংগ্রহ করার জন্য নিবন্ধকের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়েছে তাকে বলা হয় অনুমোদিত মূলধন এবং সর্বোচ্চ এই টাকা পর্যন্তই কোম্পানি মূলধন সংগ্রহ করতে পারবে। এর চেয়ে বেশি তার পক্ষে কালেক্ট করা সম্ভব না। তাহলে এইটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য নয়। অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ঘ।
ওকে, তাহলে অনুমোদিত মূলধন বলতে আমরা কিসের পরিমাণকে বোঝাচ্ছি? মূলধন সংগ্রহ করার সর্বোচ্চ সীমারেখাকে বোঝানো হচ্ছে, সর্বোচ্চ সীমারেখাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন আমরা শিখলাম। আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আসেন, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন খেয়াল করব, কোয়েশ্চেন নাম্বার 2, 2 নাম্বার প্রশ্ন এবং 3 নাম্বার প্রশ্ন, জাস্ট এগুলা বেসিক থেকে আসা প্রশ্ন। দেখেন কোয়েশ্চেন উত্তর করার চেষ্টা করি। শেয়ার ইস্যু টপিক থেকে এই প্রশ্নগুলো ডেফিনেটলি সবারই পারা উচিত, সবারই জানা উচিত। সো যারা ক্লাস করতেছি একটু কষ্ট করে কমেন্টে উত্তরগুলো লিখে দেওয়ার চেষ্টা করব। আর যারা এদিক সেদিক কমেন্ট করবেন, করতেই পারেন, কারণ ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম। সো এই ওপেন প্ল্যাটফর্মে আপনার যা ইচ্ছা তা আপনি বলতে পারেন, যা ইচ্ছা তা আপনি লিখতে পারেন, তাতে কারো কিছুই যায় আসে না। জাস্ট এখানে প্রত্যেকের ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ পায়। আপনি যে কমেন্ট লেখেন সেটার মাধ্যমে আপনি কেমন সেটার হচ্ছে প্রমাণ হয়। সো যে যার বংশের পরিচয় তার লেখার মধ্যেই দিয়ে যায়। আসেন সবাই কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3। দেখেন কোয়েশ্চেন নাম্বার 2 বলে দেওয়া আছে, কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করার যে অধিকার পাওয়া যায়, কখন? কোম্পানি গঠন করার সময় যে অধিকার পাওয়া যায় সেই মূলধনটাকেই কি বলা হয়? সেই মূলধনটাকে আমরা একটু আগে যে নামটা লিখছিলাম সেই মূলধনটাকে বলা হয় হচ্ছে স্যার অনুমোদিত মূলধন। দেখেন তো কোনো অপশনে অনুমোদিত মূলধন আছে কি না? স্যার পরীক্ষার প্রশ্ন অত সহজ না যে একদম সহজ অপশন যেটা সেটাই সবসময় দেওয়া থাকবে, এমনটা নয়। এই অনুমোদিত মূলধনের অন্য বাংলা নাম আমরা বলতে পারি, সেটা হচ্ছে নিবন্ধিত মূলধন। কি নাম বলতে পারবো স্যার? নিবন্ধিত মূলধন বলতে পারবো। এর অন্য নাম বলা যেতে পারে হচ্ছে নামিক মূলধন। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ক। তাহলে অনুমোদিত মূলধনের অন্য নাম কি বলা হবে? অনুমোদিত মূলধনের অন্য নাম কি বলবো আমরা? নামিক মূলধন, যার অন্য নাম হচ্ছে নিবন্ধিত মূলধন। তাহলে যৌথ মূলধনী কোম্পানি যখন গঠন করা হয় সেই গঠনকালীন সময়ে নিবন্ধকের কাছ থেকে যে মূলধন সংগ্রহ করার সর্বোচ্চ সীমা সম্পর্কে অনুমতি পাওয়া যায় বা অধিকার পাওয়া যায়, সেটাকে বলা হয় হচ্ছে নিবন্ধিত, অনুমোদিত অথবা নামিক মূলধন। যৌথ মূলধনী কোম্পানির মূলধনকে আমরা মোট 5 ভাগে বিভক্ত করতে পারি। 5 ভাগে ভাগ করা যায় অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, তলবকৃত মূলধন, আদায়কৃত বা পরিশোধিত মূলধন। আশা করি এই নামগুলোর সাথে আমরা পরিচিত। যারা পরিচিত তারা আশা করি এই নামগুলো আমার সাথে আমি নামগুলো বলার পরে আশা করি বুঝতে পারার কথা যে কোনটা অনুমোদিত মূলধন, ইস্যুকৃত কোনটা, বিলিখিত কাকে বলে, আদায়কৃত কোনটা বা পরিশোধিত মূলধন কোনটা, এই নামগুলোর সাথে আমাদের পরিচিত থাকা উচিত। আসেন পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 3 নাম্বার প্রশ্ন, যারা উত্তর দিচ্ছেন কোয়েশ্চেন নাম্বার 3 নাম্বার প্রশ্ন, পাবলিক লিমিটেড কোম্পানি এর সর্বোচ্চ সদস্য সংখ্যা জিজ্ঞাসা করা হয়েছে। সর্বোচ্চ সদস্য সংখ্যা 2টা বোর্ডে আসা প্রশ্ন, যশোরে আসছে পরীক্ষায়, কুমিল্লাতে আসছে পরীক্ষায়। অ্যান্সার করি, সর্বোচ্চ সদস্য সংখ্যা এর পরিমাণ কত হবে? পাবলিক লিমিটেড কোম্পানি যার শেয়ার বাজারে ইজিলি হস্তান্তরযোগ্য, যে কেউ এর শেয়ার ক্রয় করতে পারে। এর সর্বোচ্চ সদস্য সংখ্যা, এর কোনো নির্দিষ্ট সীমারেখা নাই। 5 জন, 10 জন, 15 জন, 20 জন এমন হবে না। এই সংখ্যাটা হচ্ছে কোম্পানির শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ঘ। ঘ নাম্বার অপশন, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এটাই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যাকে নির্দেশ করবে। সর্বোচ্চ সদস্য সংখ্যা বলতে শেয়ার দ্বারা সীমাবদ্ধ সংখ্যাকে নির্দেশ করবে। আসেন পরবর্তী প্রশ্নে খেয়াল করি। আমরা অলরেডি 3টা প্রশ্ন শিখে ফেলছি, থিওরিটিক্যাল প্রশ্ন, বাট এই প্রশ্নগুলো বেসিক কনসেপ্ট থেকে আসা প্রশ্ন। আপনার এমসিকিউ অংশের মধ্যে আপনার সবসময় যে অঙ্ক পরীক্ষাতে আসবে এমনটা না, কিছু বেসিক থিওরিটিক্যাল জায়গা থেকেও আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখার দরকার আছে। এবং এগুলো যা সমাধান করছি আমরা সবগুলোই কিন্তু একদম 2025 সালের পরীক্ষাতে আসা প্রশ্ন। সো আপনাদের সময়ও টেস্ট পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন
আশা করা যায় হুবহু ইনশাল্লাহ কমন পড়ার ভালো সম্ভাবনা থাকবে। আসেন পরবর্তী কোশ্চেন সমাধান করি। কোশ্চেন নাম্বার 4 নাম্বার প্রশ্নটা মতোই আরও একটা প্রশ্ন, তাই এখানে কোনো নাম্বার না দিয়ে আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি, কারণ আমরা আমাদের এমসিকিউ সংখ্যা মোট 20টার মধ্যে লিমিট করে রাখছি, যে আমরা ক্লাসে জাস্ট 20টা কোশ্চেন সমাধান করাবো, যা একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে আসার মতো সেটাই ইনশাল্লাহ আমরা সমাধান করব। এজন্য প্রশ্নের সংখ্যা যাতে না বাড়ে, বাট একই টাইপের প্রশ্ন পাশাপাশি রাখা হয়েছে। খেয়াল করে দেখেন, ময়মনসিংহ বোর্ডে যে কোশ্চেন আসছে, বরিশাল বোর্ডে একই টাইপেরই প্রশ্ন চলে আসছে। দেখেন এই কোশ্চেনটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, কোম্পানির গঠনতন্ত্র বলতে কাকে বোঝানো হয়, কোম্পানির গঠনতন্ত্র কোনটা? যারা যারা উত্তর করবেন একটু কষ্ট করে কোশ্চেনের নাম্বারটা লিখে তারপরে অ্যান্সার করার চেষ্টা করব। কোশ্চেনের নাম্বারটা লিখবেন, তারপরে উত্তরটা লিখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনি কোন কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছেন। কোম্পানির গঠনতন্ত্র কোনটা? 4টা অপশন দেওয়া আছে। সেম প্রশ্ন এখানেও বলা হয়েছে যে যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্রকে কি বলা হয়, কি নামে অভিহিত করা হয়। এখানে উত্তর একই জিনিস, তবে এই যেটা উত্তর সেটার একাধিক বাংলা নাম আছে, একাধিক বাংলা নাম আছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই আপনি উত্তরটা বের করে ফেলতে পারবেন। যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র বা যৌথ মূলধনী কোম্পানির সংবিধান আমরা বলতে পারি, মানে যেইটা অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি কি হবে, গঠিত হবে বা তাদের কার্যক্রম তারা পরিচালনা করবে, সেটাকে বলা হবে হচ্ছে স্মারকলিপি। গঠনতন্ত্রকে বলা হয় হচ্ছে স্যার স্মারকলিপি, যার মধ্যে মোট 6টা ধারা থাকে। মোট 6টা ধারা থাকে কোথায়? স্মারকলিপিতে। এবং স্মারকলিপিরই অন্য বাংলা নাম হচ্ছে সংঘ স্মারক। উত্তর হবে হচ্ছে ক নাম্বার অপশন। তাহলে স্যার স্মারকলিপি আর সংঘ স্মারক জিনিস একই, ভিন্ন ভিন্ন নাম, একই জিনিস বাট বাংলা নামটা ভিন্ন অর্থে দেওয়া আছে। স্মারকলিপিও যেটা বোঝানো হয়, সংঘ স্মারক দ্বারা একই বিষয়কেই বোঝানো হয়ে থাকে। তাহলে স্মারকলিপি বা সংঘ স্মারক এইটা অনুযায়ী কোম্পানি কি হয়, গঠিত হয়। এখানে যেই 6টা ধারা থাকে, এই 6টা গুরুত্বপূর্ণ ধারা, যার মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি গঠিত হয়ে থাকে। এই 6টা ধারার মধ্যে মূলধন ধারার কথা উল্লেখ থাকে, অবস্থান ধারা উল্লেখ থাকে, দায়ের পরিমাণ কেমন হবে সেটার বিষয়টা উল্লেখ থাকে। সো এইটা যৌথ মূলধনী কোম্পানির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা দলিল হিসেবে বিবেচিত হয়ে থাকে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন খেয়াল করব, কোশ্চেন নাম্বার পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 5 নাম্বার প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের প্রশ্ন একাধিকবার ঘুরে ফিরে পরীক্ষাতে কিন্তু স্যার আসছে। কোশ্চেনটা হচ্ছে স্টক বলতে আমরা কি বুঝবো, স্টক বলতে কাকে বোঝানো হবে? দুইটা জিনিস, একটা হচ্ছে শেয়ার, আরেকটা হচ্ছে স্টক। শেয়ার এবং স্টক এর মধ্যে ক্ষুদ্র ছোট্ট একটু পার্থক্য আছে, আর এই পার্থক্যটা যারা জানেন তারাই পরীক্ষার কোশ্চেনের এটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। ওকে, উত্তর করার চেষ্টা করি। স্টক বলতে আমরা কাকে বুঝবো? আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলে হচ্ছে শেয়ার, তবে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ প্রত্যেকটার মূল্যমান যদি স্যার সমান হয়, প্রত্যেকটার মূল্যমান যদি সমান হয় সেটাকে বলা হবে হচ্ছে শেয়ার। আর মূল্যমানটা যদি সমান না হয়, অসমান হয়, ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের হয়, তখন সেটাকে বলা হবে হচ্ছে স্টক। স্টক বলতে মূলধনের ক্ষুদ্র কিন্তু অসমান অংশকে বোঝায়। যেমন উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি আমি, ধরে নিলাম একটা কোম্পানি যার প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, যতগুলো শেয়ার আছে প্রত্যেকটার দাম 100 করে, সমান টাকার পরিমাণ। এমন যদি হয় যে কিছু কিছু শেয়ারের পরিমাণ হচ্ছে 100 টাকা দামের, কিছু আছে হচ্ছে 80 টাকা দামের, কিছু আছে 50 টাকা দামের, কিছু আছে হচ্ছে 20 টাকা দামের, এরকমের ভিন্ন ভিন্ন টাকার পরিমাণের যদি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষ হয়ে থাকে, সেটাকেই আমরা বলবো হচ্ছে স্টক। তাহলে স্টক আর শেয়ার এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে স্বরে অ। স্বরেও মানে কি স্যার? এই যে অসমান আর হচ্ছে সমান, এই সমানের আগে যদি আপনি অ বসায় দেন, সমানের আগে অ বসায় দিলে যদি সমান থাকে তখন সেটা কি হবে? শেয়ার। আর যদি অসমান হয় সেটাকে আমরা কি বলবো স্যার? স্টক।
যদি মূল্যমানগুলো ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের হয় সেটাকে স্টক বলা যাবে। আর মূলধনের ক্ষুদ্রতম অংশ এটা কমন কথাবার্তা। তাহলে মূলধনের ক্ষুদ্রতম অংশ এটা শেয়ারও হতে পারে, এটা স্টকও হতে পারে। টাকার পরিমাণগুলো সমপরিমাণ হলে শেয়ার হিসেবে অভিহিত হবে, টাকার পরিমাণগুলো ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের হলে এটাকে স্টক হিসেবে অভিহিত করা হবে। সো আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা যেহেতু সঠিক, সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার অপশন। সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার অপশন। মুরসালিন, টেস্ট আজকে থেকে শুরু হয়েছে আর আমরা আজকে থেকে T20 শুরু করলাম। সো আশা করি আপনার কলেজের অ্যাকাউন্টিং পরীক্ষার আগে আমরা আপনাকে একটা গুরুত্বপূর্ণ এই ক্লাসের মাধ্যমে একটা সাজেশন দিতে পারবো, যেটা আপনার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পরীক্ষা ভালো করতে সহায়তা করবে। ওকে, মাহিবা রহমান, আপনার দরকার হচ্ছে নোয়াখালীর কেউ আছে কিনা। নোয়াখালীতে হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের কাইন্ড অফ রাজধানী বলা চলে, ইউনাইটেড কিংডম অফ নোয়াখালী। তো নোয়াখালীর যদি কেউ থেকে থাকেন ক্লাসে উপস্থিত, মাহিবা রহমান খুঁজতেছে, তাকে একটু কমেন্টে রিপ্লাই দিয়ে জানান নোয়াখালীর বাসিন্দা যদি কেউ থেকে থাকেন। আসেন বাকিরা একটু মনোযোগ দিয়ে আসেন, কোশ্চেন সমাধান করি। এই যে আমরা 5টা কোশ্চেন সমাধান করলাম, এই ধরনের প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে আমাদের ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো যেমন আমরা ক্লিয়ার করে নিতে পারবো, পাশাপাশি হচ্ছে অধ্যায়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা তৈরি হয়ে থাকবে। প্রশ্ন সহজ হোক, প্রশ্ন কঠিন হোক, যেমনই আসুক প্রশ্ন আপনি ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবেন। এবং এই রকমভাবে আমরা আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য যে আয়োজনটা আমাদের যে কামব্যাক 2.0 কোর্স, যেটা মূলত হচ্ছে এইচএসসির টেস্ট প্রিপারেশনকে সামনে রেখে এবং বোর্ড ফাইনালকে সামনে রেখে আমরা শুরু করছি। এই কামব্যাক 2.0-তে আমাদের কমার্সের সবগুলো সাবজেক্টের, বাংলা, ইংরেজি, আইসিটি সহকারে কমার্সের সবগুলো গ্রুপ সাবজেক্টের লাইভ ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে এই ইন্টারমিডিয়েট ফুল সিলেবাসটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করতেছি। যারা এখনও চিন্তাভাবনায় আসি যে পরীক্ষা পিছাচ্ছে নির্বাচনের পরে গিয়ে লেখাপড়া শুরু করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে নির্বাচনের পরে আপনি লেখাপড়া শুরু করতে পারেন, কিন্তু নির্বাচনের পরপরই কিন্তু বোর্ড ফাইনালের খুব বেশি আর দেরি থাকবে না। সো তখন প্রস্তুতির জন্য তাড়াহুড়া না করে এখন থেকে যদি এডুকেশনের সাথে আপনার পথ চলা শুরু করেন, তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্টে আপনি গিয়ে পৌঁছাইতে পারবেন। আমাদের এইচএসসির স্টুডেন্টদের একটা বেসিক প্রবলেমের জায়গা হচ্ছে পরীক্ষার ডেট না হইলে আমরা পড়তে বসি না। সেই পরীক্ষার ডেট এমন সময়ে চলে আসবে তখন আপনার প্রিপারেশন নেওয়ার টাইম হয়তোবা নাও থাকতে পারে। সো যারা প্রস্তুতি ভালো মতো নিতে চাই তারা খুব বেশি না, মাত্র 2549 টাকা ফি দিয়েই আপনি কমার্সের সবগুলো সাবজেক্ট, টোটাল 7টা সাবজেক্টের আপনি হচ্ছে প্রায় 150টার বেশি লাইভ ক্লাস পাবেন, পিডিএফ থাকবে, ডাউট সলভ থাকবে। ভাই অনেক কিছু আছে। কোর্সে ভর্তি হইলেই মোটামুটি ইনশাল্লাহ আপনার এতটুকু শিওর করতে পারি যে অ্যাটলিস্ট ফেল করবেন না, ভালো রেজাল্ট করে এইচএসসি পার করে দিয়ে আসতে পারবেন। এবং এইচএসসি 27 ব্যাচের জন্য হচ্ছে আমাদের মিশন এ প্লাস ব্যাচ। যারা এইচএসসি 27 তারা মিশন এ প্লাসে আসবেন, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব পড়ানো হবে। এবং এইচএসসি 26-এর জন্য হচ্ছে একটা কামব্যাক কোর্স, যাতে যত রকমের দুর্বলতা আপনার ছিল সেগুলো যাতে আমরা খুব দ্রুতই যেন সমাধান করে ফেলতে পারি, তার জন্য এই আয়োজন। কখন ক্লাস হয় স্যার? প্রতিদিন সন্ধ্যা 7:15-তে আমাদের ফ্রি ক্লাস চলবে 31 তারিখ পর্যন্ত। আর যে দুইটা পোস্টার আমি দেখালাম এই দুইটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের। এই পেইড ব্যাচের ক্লাসগুলো দেখা যায় যে কলেজের টাইমের পরে প্রতিদিন বিকালবেলা সন্ধ্যার সময় 3টা-4টা করে প্রতিদিনই ক্লাস থাকে এবং অসংখ্য পরিমাণে স্টুডেন্ট এই ক্লাসগুলো করার মাধ্যমে তাদের প্রস্তুতিকে শানিত করে তুলছে। আর যারা এখনো বসে আছেন তাদের জন্য কিছু বলার নাই, পরে রেজাল্ট খারাপ করলে কিন্তু আর অন্যকে দোষ দিতে পারবেন না। রেজাল্ট খারাপ যাতে না হয় এখনই একটু সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আসেন কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 সমাধান করে ফেলি। কোশ্চেন নাম্বার 6 এবং কোশ্চেন নাম্বার 7 সমাধান করি। আপনাদের ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের কোর্স আছে স্যার, স্পেসিফিক সাবজেক্টের জন্য কোর্স নাই, বাট আপনি চাইলে শুধু কমার্সের গ্রুপ সাবজেক্টগুলোর জন্য আপনি ভর্তি হতে পারেন, যেখানে বাংলা, ইংরেজি, আইসিটি বাদে কমার্সের গ্রুপ সাবজেক্টগুলোর জন্য আপনি ভর্তি হতে পারবেন। জাস্ট এডুকেশনের পেজে নক করেন, সেখান থেকে সমস্ত ইনফরমেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেখেন কোশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে বিলি করা হয়। বিদ্যমান শেয়ার হোল্ডার অথবা
প্রশ্নে বর্তমান শব্দটা উল্লেখ করা হতে পারে। যৌথ মূলধনী কোম্পানির বিদ্যমান বা বর্তমান শেয়ার হোল্ডার যারা, তাদের মধ্যে আমরা কোন ধরনের শেয়ারগুলো ইস্যু করব বা বিক্রয় করব। খেয়াল করে দেখেন, বিদ্যমান শেয়ার হোল্ডাররা যে শেয়ার ক্রয়ে অধিকার ভোগ করে সেটাকে হচ্ছে রাইট শেয়ার বা অধিকার শেয়ার বলা হয়। তাহলে অধিকার শেয়ার অবশ্যই কারা ক্রয় করবে? অধিকার শেয়ার কারা ক্রয়ের অধিকার থাকবে? বর্তমান শেয়ার হোল্ডারদের। এবং বর্তমান শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে যে শেয়ার দেয় সেটাকে কি বলা হয়? বোনাস শেয়ার। তাহলে এই দুই ধরনের শেয়ার, বোনাস শেয়ার এবং রাইট শেয়ার। রাইট শেয়ারের বাংলা হচ্ছে স্যার অধিকার শেয়ার। রাইট শেয়ারের বাংলা হচ্ছে অধিকার শেয়ার। তাহলে বোনাস শেয়ার এবং রাইট শেয়ার এই দুইটাই আমরা বিলি বন্টন করব কাদের মাঝে? বিদ্যমান শেয়ার হোল্ডারদের মাঝে। বিদ্যমান শেয়ার হোল্ডার, তাহলে 2 এবং 3 হচ্ছে অ্যান্সার, যেটা পাবো আমরা গ নাম্বার অপশনে। তাহলে সাধারণ শেয়ার কারা ক্রয় করে? সাধারণ শেয়ার যে কেউ ক্রয় করতে পারে, বর্তমানরাই কিনতে হবে এমনটা না। বর্তমানদের জন্য প্রযোজ্য হচ্ছে বোনাস শেয়ার এবং রাইট শেয়ার। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 7। একজন জিজ্ঞাসা করছেন ক্লাস কখন শুরু হলো? স্যার ক্লাস শুরু হয়েছে বেশি না, মাত্র 7টা 15 মিনিটে। আপনি খুব বেশিক্ষণ লেট করেন নাই, এখন 7টা 45, তো আধা ঘন্টা লেট করে আসছেন, কোনো সমস্যা নাই। যখন ইনশাল্লাহ আপনি বিয়ে শাদী করবেন, শুধু বিয়ের দিন একদম পারফেক্ট টাইমে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেন। কারণ বিয়ের দিন আপনি যদি উপস্থিত না হন, আপনার বউ অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। আর এছাড়া দুনিয়ার সব জায়গায় লেট করেন, কোনো সমস্যা নাই, শুধু বিয়ের মণ্ডপে টাইমলি দয়া করে একটু পৌঁছায়েন। আসেন, প্রতিদিন সন্ধ্যা 7টা 15-তে আমাদের ক্লাসগুলো হবে। আজকে প্রথম দিন, অনেকেরই হয়তো বা ভুলভ্রান্তি হতে পারে, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আগামীকাল থেকে সবাই জাস্ট টাইমে ইনশাল্লাহ হাজির থাকতে পারবো। আসেন কোয়েশ্চেনগুলো সমাধান করি। কোয়েশ্চেনগুলো 7 নাম্বার, কোন ধরনের শেয়ার ইস্যুতে কোম্পানির ব্যাংকের জের বৃদ্ধি হয় না? শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে কোম্পানিতে টাকা আসে ব্যাংকের মাধ্যমে। কোন শেয়ার ইস্যু করলে কোম্পানির ব্যাংকের টাকার পরিমাণটা বাড়ে না, পরিবর্তন হয় না, বৃদ্ধি পায় না? সেটার নাম হবে হচ্ছে স্যার বোনাস শেয়ার। কারণ বোনাস শেয়ার হচ্ছে লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে, লভ্যাংশ হিসেবে নগদ টাকা না, নগদ টাকার পরিবর্তে যে শেয়ার দেয় সেটার নামই কি স্যার? বোনাস শেয়ার। এবং এর জন্য কোনো নগদ অর্থের আদান প্রদান হয় না, নগদ অর্থ পাওয়া যায় না। তাই বোনাস শেয়ারকে হচ্ছে অনগদ লেনদেন এই নামে অভিহিত করা হয়। বোনাস শেয়ার এটা হচ্ছে একটা অনগদ লেনদেন, কারণ বোনাস শেয়ারের জন্য কোনো টাকা পয়সা পাওয়া যায় না। এবং বোনাস শেয়ারকে অনগদ লেনদেনের পাশাপাশি আরও একটা নাম বলা যেতে পারে, বোনাস শেয়ারকে আমরা অভ্যন্তরীণ লেনদেন বা আন্তঃলেনদেন বলতে পারি। অভ্যন্তরীণ লেনদেন মানে হচ্ছে যে লেনদেনটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত হয়, বাইরের কোনো পক্ষ জড়িত থাকে না, সেটাকে অভ্যন্তরীণ বা আন্তঃলেনদেন বলা হয়। বোনাস শেয়ার একাধারে অনগদ লেনদেন, বোনাস শেয়ার একাধারে অভ্যন্তরীণ বা আন্তঃলেনদেন হিসেবে গণ্য হয়। অভ্যন্তরীণ লেনদেন এই কারণে, কারণ এইখানে বোনাস শেয়ার দেওয়ার ফলে কোম্পানির জমাকৃত মুনাফা অথবা যার অন্য নাম সংরক্ষিত আয়, কোম্পানির জমাকৃত মুনাফা অথবা সংরক্ষিত আয়, এইটা কিসে রূপান্তরিত হবে? এটা হচ্ছে শেয়ার মূলধনে রূপান্তরিত হবে। তাহলে জমাকৃত মুনাফা বা সংরক্ষিত আয় থেকে টাকা আসবে কোথায়? শেয়ার মূলধনে। জমাকৃত মুনাফা এইটা কোম্পানির মালিকানা সত্ত্বের অংশ, শেয়ার মূলধন এটাও কোম্পানির মালিকানা সত্ত্বের অংশ। মালিকানা সত্ত্বের এক তহবিল থেকে অন্য তহবিলে টাকা আসতেছে। আপনার পকেটের টাকা প্যান্টের পকেটে ছিল, বের করে আপনি বুক পকেটে রাখলেন, এতটুকুই পার্থক্য। রাস্তাঘাটে যখন আমরা হাঁটি ম্যাক্সিমামে আমরা হচ্ছে প্যান্টের পিছনে মানি ব্যাগ রাখি, যখন একটু ভিড়ভাট্টা হয় মানি ব্যাগটা বের করে সামনে এনে বা হাতে ধরে রাখলাম। তাহলে মানে আমার জিনিস আমার কাছেই আছে, শুধু একটু স্থান পরিবর্তন করছে। তাহলে বোনাস শেয়ার প্রদানের ফলে হ্রাস পায়, কমে যায়। কোনটা হ্রাস পায়? সংরক্ষিত আয় বা জমাকৃত মুনাফার পরিমাণ হ্রাস পায়
এবং শেয়ার মূলধনে টাকার পরিমাণটা বৃদ্ধি পায়। এক জায়গা থেকে কমবে, আরেক জায়গা থেকে বাড়বে। টাকা কোম্পানির বাইরে যাচ্ছে না, কোম্পানির মধ্যেই থাকে, তাই এটাকে অভ্যন্তরীণ বা আন্তঃলেনদেন বলা হয়। নগদ টাকা পাওয়া যায় না, তাই এটাকে অনগদ লেনদেন বলা হয়। সো আন্তঃলেনদেন, অনগদ লেনদেন, এই জিনিসগুলো একটু ভালো মতো মনে রাখবো। বোনাস শেয়ারের সাথে এটা সম্পর্কিত, বোনাস শেয়ারের সাথে সম্পর্কিত বিষয়। বোনাস শেয়ারের ফলে আপনার অর্থের কোনো প্রাপ্তি ঘটে না, সো ব্যাংকের জের বৃদ্ধি পাবে না। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 8। এই 8 নাম্বার প্রশ্নে শেয়ারের অবহারের পার্সেন্টেজ, এইটা শেয়ারের অভিহিত মূল্য বা লিখিত মূল্যের সর্বোচ্চ কত শতাংশ বা পার্সেন্টেজ হবে, এইটা উত্তর বের করতে বলা আছে। আসেন কোয়েশ্চেনের সমাধানটা করার চেষ্টা করেন। এবি আবদুল্লাহ, এটা কমার্সের, জি স্যার এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস, তো অ্যাকাউন্টিং কমার্সের স্টুডেন্টরা পড়ে। তবে যদি আপনি সায়েন্সের হয়ে থাকেন বা মানবিকের হয়ে থাকেন, আপনি চাইলে ক্লাস করতে পারেন, কারণ জীবনে হিসাব নিকাশ করার দরকার আছে। হিসাব নিকাশ ভুল হয়ে গেলে জীবনটাই কিন্তু মিথ্যা হয়ে গেল। আচ্ছা আসেন, কে কোন কলেজ থেকে ক্লাস করছেন, এটা এস সৈকতের প্রশ্ন। সবাই একটু সৈকত সাহেবকে জানাই দেন যার যার কলেজের নাম। কলেজের নাম জানার পাশাপাশি সৈকত সাহেব একটু প্রশ্নের উত্তরগুলো যদি একটু দিতেন কষ্ট করে, তাহলে মনে হয় বেশি ভালো হতো। সবার সাথে পরিচিত হওয়াই যাবে, বাট একটু লেখাপড়া তো করবেন। শেয়ারের অবহারের পার্সেন্টেজ কত হবে? শেয়ারের অবহারের পার্সেন্টেজ কত হবে? শেয়ারের অবহার সর্বোচ্চ যেটার পরিমাণ হবে সেটা হচ্ছে 10%। 10% হবে হচ্ছে কোম্পানির শেয়ারের অবহারের রেট, এবং এটা কোম্পানি আইনে বলে দেওয়া আছে। কোম্পানি আইনের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে শেয়ারের অবহারের পরিমাণ বা বাট্টার পরিমাণ কি পরিমাণ হবে, কি পরিমাণ টাকা অবহার হিসেবে গণ্য হবে, সেটা কোম্পানি আইনের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। যৌথ মূলধনী কোম্পানির জন্য যে আইনটা প্রচলিত, সেটা কত সালের আইন? 1994। আমরা জানি সবাই 1994 সালের আমাদের বাংলাদেশে প্রযোজ্য হচ্ছে কোম্পানি আইন। এই কোম্পানি আইনের মধ্যে অনেকগুলো ধারা, যার মধ্যে ধারা নাম্বার হচ্ছে 153, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে খ। 153 নাম্বার অনুচ্ছেদের 1-এর খ, এইখানে হচ্ছে স্পেসিফিক এই 10%-এর কথাটা বলে দেওয়া আছে। সো যদি সম্ভব হয় আমরা কোম্পানি এই আইনের এই ধারাটা একটু মনে রাখার চেষ্টা করব। আমাদের সবারই মুখস্থ যে অবহার হবে কত, 10%, বাট এইটা কোম্পানি আইনের কোন ধারাতে আছে, এইটা কমার্সের স্টুডেন্টদের জানা উচিত। এটা সায়েন্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট না জানলেও চলবে, বাট এটা আমাদের কমার্সের স্টুডেন্ট, কোম্পানি আইন সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকা অবশ্যই দরকার। আচ্ছা কেউ কি বলতে পারবেন, অবহার তো আমরা জানলাম, অধিহারের পার্সেন্টেজ কত? অধিহার কত শতাংশ হবে? শেয়ারের অধিহার এর পরিমাণ কত হবে? শেয়ার অধিহার বা প্রিমিয়ামের পরিমাণ, শেয়ার অধিহার বা প্রিমিয়াম এর পার্সেন্টেজ কত হবে? দেখি কেউ বলতে পারি কিনা আমরা। অবহার বা যার অন্য নাম হচ্ছে বাট্টা বলা যেতে পারে, ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টের পরিমাণটা হচ্ছে 10%। তাহলে স্যার আমাদের অধিহার বা প্রিমিয়ামের পরিমাণ কত হবে? অধিহার বা প্রিমিয়ামের পরিমাণ কত হওয়া উচিত? একজন লিখছিলেন এর আগে 15%। স্যার 15% হবে না, উত্তরটা 10%ই হবে। 15% বলতে কিছু নাই, 10%। আর অধিহারের পার্সেন্টেজ জানা আছে কারো? অধিহারের কোনো নির্ধারিত পার্সেন্টেজ নাই, এইটা ভালো মতো মনে রাখবেন। অধিহারের কোনো পার্সেন্টেজ উল্লেখ করে দেওয়া নাই। এখানে 10% দাগালে উত্তরটা ভুল হবে। অধিহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শতাংশ বা পার্সেন্টেজ উল্লেখ করে দেওয়া থাকে না। বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, তারা হচ্ছে এই প্রিমিয়ামের পরিমাণ বা হার তারা হচ্ছে নির্ধারণ করে দেয়। কোম্পানি সর্বোচ্চ কি পরিমাণ প্রিমিয়াম বা অধিহার নিতে পারবে, এটা এক একটা কোম্পানির এক এক ধরনের পার্সেন্টেজ হতে পারে। এটা আমাদের বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা হচ্ছে নির্ধারণ করে দিবে হারের পরিমাণটা কত হবে। কিন্তু অবহার সবসময় হবে 10%, অবহার নিয়ে কোনো কথাবার্তা হবে না। অবহার সবসময় হবে হচ্ছে 10%। আশা করি ক্লিয়ার সবার কাছে। আসেন পরবর্তী কোশ্চেনটা দেখি। 9 নাম্বার যে প্রশ্ন এখানে জিজ্ঞাসা করা আছে, কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে অসমন্বয়কৃত ব্যয় হিসাবে দেখানো হবে? অসমন্বয়কৃত ব্যয়
এর পরিবর্তে আমরা অলিক সম্পত্তি এই নামটাও চাইলে ব্যবহার করতে পারি। অলিক সম্পত্তি, যার অন্য নাম হচ্ছে ভুয়া বা অবাস্তব সম্পত্তিও বলা হয়ে থাকে। অবাস্তব সম্পত্তি বলা হয় অলিক সম্পত্তি, ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি। ভুয়া সম্পত্তি, অবাস্তব সম্পত্তি কোনটাকে আমরা দেখাবো অসমন্বয়কৃত ব্যয় হিসেবে। অসমন্বয়কৃত ব্যয় হিসেবে যাকে আমরা দেখাবো, একজন জিজ্ঞাসা করতে আমরা অসমন্বয়কৃত ব্যয় বলতে কাকে বুঝবো? অসমন্বয়কৃত ব্যয় বা অলিক সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি বা ভুয়া সম্পত্তি বলতে যাকে বোঝানো হয় সেটা হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার, শেয়ার মূল্যের ছাড় বা শেয়ারের বাট্টা। 100 টাকা দামের একটা শেয়ার আপনি 90 টাকায় বিক্রয় করলেন, যে টাকাটা কম নিচ্ছেন এই কমের পরিমাণটাই হচ্ছে শেয়ারের অবহার। আর এই শেয়ারের অবহারকে আমরা অসমন্বয়কৃত ব্যয় হিসেবে দেখিয়ে থাকি। অসমন্বয়কৃত ব্যয় শেয়ার অবহার ছাড়াও ঋণপত্রের অবহার দেওয়া থাকতে পারে প্রশ্নে শেয়ার অবলেখকের দস্তুরি বা কমিশন দেওয়া থাকতে পারে, যার অন্য নাম শেয়ার দায় গ্রাহকের কমিশনও বলা হয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট নাম শেয়ার ইস্যু টপিকের ক্ষেত্রে। অ্যাটলিস্ট সম্ভব হলে নামটা একটু খাতার মধ্যে নোট করে রাখতে পারেন। শেয়ার দায় গ্রাহকের কমিশন। শেয়ার দায় গ্রাহকের কমিশন। শেয়ার দায় গ্রাহকের কমিশন এইটা অসমন্বিত ব্যয় বা অলিক সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়। আর এই শেয়ার দায় গ্রাহকের কমিশন অন্য বাংলা নাম হতে পারে হচ্ছে অবলেখকের দস্তুরি। অবলেখকের দস্তুরি। দস্তুরি বলতে কমিশনকেই বোঝানো হয়ে থাকে। তাহলে শেয়ার দায় গ্রাহকের দস্তুরি এবং শেয়ার অবহার এই দুইটাকে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পাশ করব সেটাকে অসমন্বয়কৃত ব্যয় বা অলিক সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হবে। অসমন্বিত ব্যয় হিসেবে চিহ্নিত করা হবে। দেখেন এই নামটা লিখে রাখছেন কিনা। একটু পরে যখন আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাব দেখবেন ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষার প্রশ্নে এই নামটাই কিন্তু দেওয়া থাকবে, শেয়ার অবলেখকের দস্তুরি বা কমিশন। তারপরে প্রাথমিক খরচ এটা দেওয়া থাকতে পারে। প্রাথমিক খরচ এটাকেও অসমন্বয়কৃত ব্যয় হিসেবে চিহ্নিত করা হবে। সো নামগুলো একটু ভালো মতো মনে রাখবো আমরা। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 10 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি কাল্পনিক সম্পদ? একটু আগে আমরা পড়ে আসছি। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? অসমন্বয়কৃত ব্যয়, অলিক সম্পত্তি, ভুয়া সম্পত্তি, অবাস্তব সম্পত্তি, যারই অন্য নাম হচ্ছে কাল্পনিক সম্পত্তি। দেখেন কতগুলা বোর্ড পরীক্ষায় আসছে, জাস্ট গত বছর 5টা বোর্ডের পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। আমাদের তো টোটাল 9টা শিক্ষা বোর্ড, 9টা শিক্ষা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে এই শেয়ার অবহার যে কাল্পনিক সম্পত্তি এই প্রশ্ন আসছে। সো ধরে রাখতে পারেন এই প্রশ্ন আপনার টেস্টে অথবা বোর্ড ফাইনালে ডেফিনেটলি আসবেই ইনশাল্লাহ। 1 নাম্বার আপনার শিওর হয়ে থাকবে। তাহলে অলিক সম্পত্তি বলবো কোনটাকে? আমরা শেয়ার অবহারকে বলবো। শেয়ার অবহার যার অন্য নাম আমরা শিখে রাখতে পারি ইংরেজিতে হচ্ছে শেয়ার ডিসকাউন্ট। শেয়ার ডিসকাউন্ট। বাংলায় আরেকটা একটু জটিল নাম সেটা হচ্ছে শেয়ার মূল্যের ছাড়। অথবা আরও একটা নাম হতে পারে সেটা হচ্ছে শেয়ার উনহার। দীর্ঘ উ দন্তন্য তারপর হচ্ছে হার। এই উনহার, ডিসকাউন্ট, শেয়ার মূল্যের ছাড়, শেয়ার অবহার আর হচ্ছে শেয়ার বাট্টা। ভাই শেয়ারের এই অবহারের দুনিয়াতে যত নাম আছে সব লিখে দিলাম, এর বাইরে আর নাই। সো পরীক্ষার প্রশ্নে টিচার যদি কোশ্চেন কঠিন করতে চায় সেই ক্ষেত্রে একটু অন্য রকমের নাম টিচাররা ট্রাই করতে পারে পরীক্ষার কোশ্চেনের অপশনের ক্ষেত্রে। সবসময় যে শেয়ার অবহার দেওয়া থাকবে এমন না, এখান থেকে যে কোনো নাম দেওয়া থাকতে পারে। তাহলে এই নামটা একটু ভালো মতো আমরা 1-2বার পড়লেই আশা করি মুখস্থ হয়ে যাবে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 11। শেয়ার অবহার এটা কোন ধরনের ক্ষতি? শেয়ার অবহার যে কাল্পনিক সম্পত্তি এই প্রশ্ন করে টিচারের আত্মার শান্তি হয় নাই, সে আরও ডিপ থেকে কোশ্চেন করছে। কারা? বরিশাল বোর্ড 2025। বরিশাল বোর্ডের টিচাররা শেয়ার অবহারের একদম ডিপ জায়গা থেকে প্রশ্ন করে দিয়ে আসছে যে এইটাকে কোন ধরনের ক্ষতি হিসেবে চিহ্নিত করা হবে। শেয়ার অবহার এটাকে আমরা বলবো হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি। ক্ষতি কি কারণে? কারণ আমরা এখানে টাকা কি করছি? কম গ্রহণ করছি। টাকা আমরা
100 টাকার জায়গায় 90 টাকা নিলাম, টাকা যদি কম নেই সেটা আমাদের জন্য কি হবে, খরচ বা ক্ষতি হিসেবে চিহ্নিত হবে। আর যদি আমরা টাকা বেশি নিতাম, যদি আমরা বেশি নিতাম 100 টাকা দামের শেয়ার 120 টাকায় বিক্রয় করলাম, এই যে টাকা যদি আমরা বেশি গ্রহণ করতাম তখন সেটাকে আমরা কি বলতাম, সেটাকে বলা হতো হচ্ছে লাভ বা মুনাফা। আর শেয়ার সংক্রান্ত বিষয়, শেয়ার তো আপনি প্রতিদিন বিক্রি করেন না, শেয়ার তো আর চাল ডাল আটা তেল এরকমের না যে প্রতিদিন বিক্রি করবেন, শেয়ার মাঝে মধ্যে কোম্পানি ক্রয় বিক্রয় করে থাকে। সো এই জন্য এটা হবে হচ্ছে মূলধন জাতীয়। মূলধন জাতীয় কেন, প্রতিনিয়ত ঘটনা ঘটে না বলে সেটা মূলধন জাতীয়। আর টাকা কম নেই তাই এটা হচ্ছে ক্ষতি। আর যদি টাকা বেশি নিতাম, অর্থাৎ অধিহার যদি প্রশ্ন হতো, অধিহার থেকে যদি প্রশ্ন হতো তখন অ্যান্সারটা হতো, অধিহার থেকে প্রশ্ন হলে অ্যান্সার হতো মূলধন জাতীয় লাভ। মূলধন জাতীয় লাভ শিখে রাখেন, শেয়ার অধিহার বললে বলবো এটা মূলধন জাতীয় লাভ, আর শেয়ার অবহার বলা হলে সেটাকে মূলধন জাতীয় ক্ষতি হিসেবে চিহ্নিত করা হবে। দেখেন অলরেডি আমরা 11টা কোশ্চেন সমাধান করে ফেলছি, প্রায় অর্ধেক আমাদের প্রায় শেষ, আর অল্প কিছু প্রশ্ন বাকি আছে। এভাবে একটু মনোযোগ দিয়ে ক্লাসের বাকি অংশটুকু আমরা খেয়াল করি। আর যারা যারা উত্তর করছেন, আমি হয়তোবা সবার কমেন্ট পড়তে পারছি না, দরকার নাই, কমেন্ট করতে থাকেন, বুঝে বুঝে কমেন্ট করে থাকেন, যাতে কোশ্চেনটার উত্তর লেখার আগে আপনি যাতে বুঝে তারপরে কমেন্ট লিখবেন। যদি না বুঝে থাকেন সেটা একটু কমেন্টে লিখে জানালে আমি হয়তোবা আরও একবার দুইবার আপনাকে বোঝানোর চেষ্টা করতে পারি। আসেন পরবর্তী প্রশ্ন, অলরেডি আমাদের 11টা প্রশ্ন শেষ, কোশ্চেন নাম্বার 12তে চলে আসছি। এই প্রথমবারের মতো আমরা একটা অঙ্ক চোখে দেখতে পাচ্ছি, আর অঙ্ক দেখলেই আমাদের মোটামুটি একটু আনন্দ লাগে। অ্যাকাউন্টিংয়ের থিওরি পড়তে সবার কাছেই বিরক্ত লাগে, বাট অ্যাকাউন্টিংয়ের অঙ্ক দেখলে একটু সাহস আসে। আসেন দেখি সাহস করে এই কোশ্চেনটা একটু সমাধান করতে পারি কি না আমরা। এই প্রশ্ন দুইটা বোর্ডে পরীক্ষায় আসছে গত বছর। দেখেন প্রশ্নে বলা আছে সামি কোম্পানির অনুমোদিত শেয়ারের সংখ্যা 20,000, শেয়ারের সংখ্যা 20,000, যা প্রতিটি হচ্ছে 10 টাকা মূল্যের। তাহলে 20,000 হচ্ছে শেয়ার, যার প্রত্যেকটার মূল্য হচ্ছে কত স্যার, 10 টাকা করে। তারপরে বলে দেওয়া আছে ইস্যুকৃত শেয়ার, এইটা হবে অনুমোদিত মূলধনের 90%। তাহলে আমাদের অনুমোদিত মূলধনের পরিমাণটা আমরা একটু বের করে নেই। খেয়াল করেন, যারা যারা ক্লাস দেখছি একটু মনোযোগ দিয়ে এই কোশ্চেনটা খেয়াল করেন, এক চান্সেই আপনি আশা করি বুঝে ফেলতে পারবেন। অনুমোদিত মূলধন স্যার শেয়ার কয়টা, ওই যে দাগানো আছে কতগুলো, 20,000টা শেয়ার, প্রত্যেকটার দাম কত, ওই যে দাগানো আছে কত করে, 10 টাকা করে। তাহলে 20,000 ইন্টু 10, 20,000-রে 10 দিয়ে গুণ করেন, টাকা কত আসে, 2 লক্ষ টাকা। তাহলে আপনার অনুমোদিত মূলধনের পরিমাণ হচ্ছে 2 লক্ষ। এই অনুমোদিত মূলধন 2 লক্ষ, এর যদি আপনি 90% নির্ধারণ করে ফেলেন, 2 লক্ষ টাকার 90% করলে যেটা আসবে সেটা কি হবে, ইস্যুকৃত শেয়ার। সেটা হবে কিসের পরিমাণ, সেটা হবে হচ্ছে ইস্যুকৃত শেয়ার মূলধন, ইস্যুকৃত মূলধনের পরিমাণ 2 লক্ষ টাকার 90% করব। 2 লক্ষ টাকার 90% করলে 1,80,000 টাকা আসবে, এটা হবে ইস্যুকৃত মূলধন। এবং এই ইস্যুকৃত মূলধন যেটা আমরা বের করলাম, এই ইস্যুকৃত মূলধন এর 70% হবে কিসের পরিমাণ, বিলিখিত শেয়ার মূলধনের পরিমাণ। এবং প্রশ্নে আমাদের এই বিলিখিত শেয়ার মূলধনের পরিমাণটাই বের করতে বলা আছে। এই বিলিখিত শেয়ার মূলধনের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে এই যে ইস্যুকৃত মূলধন কত বের করলাম, 1,80,000, এর উপরে কত পার্সেন্ট করব এখন আমরা, 70%। 1,80,000 টাকা 70% করবেন, উত্তর চলে আসবে 1,26,000 টাকা। বিশ্বাস না হলে ক্যালকুলেটর একবার করে দেখেন, 1,80,000 ইন্টু 70% করে দেখেন ক্যালকুলেটারে 1,26,000 টাকা হচ্ছে কিনা। তাহলে আমাদের প্রথমে অনুমোদিত মূলধন বের করব, এর 90% করব, কিসের পরিমাণ আসবে, ইস্যুকৃতর 70% করলে আসবে হচ্ছে স্যার বিলিখিত মূলধন। জাস্ট 2টা পার্সেন্টেজ খুঁজে বের করবেন, 2টা পার্সেন্ট ক্যালকুলেটারে গুণ দিলেই উত্তর চলে আসবে, কত হচ্ছে, 1,26,000 টাকা। অঙ্ক বুঝতে পারছি কিনা, 12-র অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন খেয়াল করব,
পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 13, একদম সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। কোম্পানি প্রথম যে শেয়ারটা বিক্রয় করে, যৌথ মূলধনী কোম্পানি প্রথমবার যে শেয়ার বিক্রয় করে সেটাকে আমরা বলবো হচ্ছে আইপিও। আর এই আইপিও এর এলাবোরেশন আমরা জানি ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং। এইটাকে বলা হয় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি প্রথমবার যখন শেয়ার বাজারে শেয়ার বিক্রয় করে সেই পদ্ধতিটাকে আইপিও নামে অভিহিত করা হয়। আর এই আইপিও এইটা সংঘটিত হয় যে বাজারে, সেটাকে বলা হবে হচ্ছে প্রাথমিক বাজার। সেটা হচ্ছে শেয়ারের প্রাথমিক বাজার, প্রাথমিক বাজার, প্রাইমারি মার্কেট। শেয়ার বাজার টোটাল 3 ধরনের, একটা হচ্ছে প্রাথমিক বাজার, একটা হচ্ছে মাধ্যমিক বাজার, আরেকটা হচ্ছে ওটিসি মার্কেট, ওভার দি কাউন্টার মার্কেট, যেখানে অতালিকাভুক্ত কোম্পানি শেয়ারগুলো কেনাবেচা করা হয়। যদি টিচার একটু ডিপ থেকে কোশ্চেন করতে চান, প্রশ্ন করতে পারে আইপিও সংগঠিত হয় কোন বাজারে, শেয়ারের কোন বাজারের ধরন, এটা প্রাথমিক বাজারের ধরন। আর যখন একজন শেয়ার হোল্ডার অন্য আরেকজন শেয়ার হোল্ডারের সাথে শেয়ারের হস্তান্তর করে, এটা সংগঠিত হয় হচ্ছে মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেটে। আমরা নর্মালি শেয়ার বাজার বলতে এই মাধ্যমিক বাজারকেই বুঝে থাকি, বাট কোনো কোম্পানি যখন প্রথমবার শেয়ার বিক্রয় করবে সেটা হবে হচ্ছে প্রাথমিক বাজারে। প্রাথমিক বাজারের পরবর্তীতে বাকি সমস্ত লেনদেন হবে হচ্ছে কোথায়, মাধ্যমিক বাজারে। আর যেগুলো তালিকাভুক্ত নয়, অতালিকাভুক্ত কোম্পানি শেয়ার কেনাবেচা করা হবে যে মার্কেটে, সেটাকে বলা হয় ওটিসি মার্কেট, ওভার দি কাউন্টার মার্কেট, ওটিসি মার্কেটে। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই, কোয়েশ্চেন নাম্বার 14 আর হচ্ছে 15। 14-15 এর জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া, এইটা সমাধান করতে হবে। উদ্দীপক বুঝে তারপরে কোয়েশ্চেন সমাধান করব। আসেন, কমার্সের গ্রুপ আছে, সাজেশন নিতে পারবো। আমাদের আই এডুকেশনের পেজটা একটু ফলো করেন, এখানে আপনি নিয়মিত আপডেট পাবেন। কমার্সের আই এডুকেশন কমার্সের পেজ খেয়াল রাখবেন, এখান থেকে নিয়মিত আমাদের কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো সম্পর্কে আপনি আপডেট পেতে থাকবেন। পরীক্ষা ফ্রিতে দিতে পারবেন, সমস্যা হবে না, ফ্রি ক্লাস করতে পারবেন। আসেন এই কোশ্চেনটা সমাধান করি আমরা। এখানে বলে দেওয়া আছে যে শান্ত লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 30,000 শেয়ার নিয়ে তারা হচ্ছে নিবন্ধিত হয়েছে। অর্থাৎ নিবন্ধিত শেয়ার মূলধন বা নিবন্ধিত মূলধনের পরিমাণ হবে হচ্ছে 30,000কে জাস্ট 10 দ্বারা গুণ করেন 3 লক্ষ টাকা হবে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন। প্রতিটি শেয়ার 11 টাকা করে, স্যার মূল্য কত করে, 10 টাকা, নিচ্ছেন কত আপনি, 11 টাকা। এই যে আপনি 10 টাকার চাইতে 1 টাকা যে অতিরিক্ত গ্রহণ করতেছেন, এই অতিরিক্ত 1 টাকার নাম হবে হচ্ছে শেয়ারের অধিহার। তাহলে 1 টাকা অধিহারে 11 টাকা করে 20,000 শেয়ার বিক্রয়ের জন্য আমরা ইস্যু করলাম। আর জনসাধারণ কি করছে, জনসাধারণ 25,000 শেয়ারের জন্য আবেদন করছে। বাট আমরা 25,000 শেয়ার তো স্যার ইস্যু করতে পারবো না, আমরা ইস্যু করতে পারবো কতগুলো শেয়ার, 20,000টা শেয়ার। বাট এই যে জনগণ 25,000 শেয়ারের জন্য যে আবেদন করছে, বাংলাদেশের জনসংখ্যা বেশি তো আবেদন বেশি করতেই পারে। এক একটা সিটের বিপরীতে 20,000টা সিট, বাট তারা আবেদন করে বসছে কতজন, 25,000 জন। তাহলে যে বাকি 5,000 জন, এদের তো বসার মতো চেয়ার আমরা দিতে পারতেছি না, এদেরকে দেওয়ার মতো শেয়ার তো আমাদের কাছে নাই। তাহলে এই 5,000 জন যারা অতিরিক্ত আবেদন করছে তাদের শেয়ার আমরা কি করব, তাদের টাকা আমরা ফেরত দিয়ে দিব। অতিরিক্ত আবেদনের টাকা কিন্তু কোম্পানিতে অন্তর্ভুক্ত হবে না, এটা ফেরত দিয়ে দেওয়া হবে। সেখান থেকে 2টা প্রশ্ন, প্রথমটা হচ্ছে কোম্পানির বিলিখিত মূলধনের পরিমাণ, তারপরটা হচ্ছে শেয়ারের অধিহার এর পরিমাণ কত, এইটা নির্ধারণ করতে বলা আছে। বিলিখিত মূলধনের পরিমাণ জানতে চাই, শেয়ার অধিহারের পরিমাণ কত হয় এইটা জানতে চাই। দেখি কমেন্টে একটু উত্তর লেখার চেষ্টা করি, কোশ্চেন নাম্বার 14-14 অ্যান্সার হুমায়রা সিদ্দিকী, জাবের, আপনারা বি নাম্বার অপশন দিচ্ছেন। দেখি বি নাম্বার অপশন মিলে কিনা। বি নাম্বার অপশনে বলছে কত, 2,20,000 টাকা হবে কি। আচ্ছা আমরা একটু মিলাই দেখার চেষ্টা করি। কোম্পানি ইস্যু করছে কতগুলো শেয়ার, 20,000 শেয়ার, এবং এই 20,000 শেয়ার এর কোম্পানি ইস্যু করছে কতগুলো, 20,000 শেয়ার, আবেদন পাইছেন কতগুলো, 25,000।
কিন্তু যে অতিরিক্ত আবেদন সেটা আপনি কি করবেন, ফেরত দিয়ে দিবেন। তাহলে আপনি যতটুকু ইস্যু করছেন ততটুকুই আপনি কি করবেন, বিলি করবেন। তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 20,000, বিলিকৃত শেয়ারের সংখ্যাও কত, 20,000, এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য কত। এই জায়গাটাতেই আমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করে ফেলতে পারি। প্রত্যেকটা শেয়ারের দাম কত লিখব, অনেকেই হচ্ছে প্রত্যেকটা শেয়ারের দাম যেটা লেখে 11 টাকা। স্যার 11 টাকা তো শেয়ারের দাম না, শেয়ারের দাম কত, 10 টাকা। তাহলে 11 টাকা কোন জায়গা থেকে আসলো, অধিহার। কিন্তু যখন আপনি শেয়ার মূলধন বের করবেন, মূলধন বের করার সময় যত টাকা লিখিত মূল্য তত টাকা দ্বারাই আপনি এটাকে অন্তর্ভুক্ত করতে হবে, লিখিত মূল্যের বেশি হবে না। তাহলে মূলধন নির্ণয় যখন করতে বলবে তখন আমরা শেয়ারের লিখিত মূল্য দ্বারা গুণ দিব। তাহলে 20,000 শেয়ার, এটাকে আপনি 10 টাকা দ্বারা গুণ দিবেন। 11 টাকা লিখলে ভুল হয়ে যাবে। যারা 11 টাকা দিয়ে গুণ করে 2,20,000 উত্তর বলছেন, উত্তরটা ভুল হবে স্যার। সঠিক উত্তর হবে 20,000কে 10 দ্বারা গুণ, অর্থাৎ 2 লক্ষ টাকা। তাহলে মূলধন নির্ণয়ের ক্ষেত্রে শেয়ারের যেটা অভিহিত মূল্য, অবশ্যই সবসময় আপনি এই অভিহিত মূল্য দ্বারাই কি করবেন, গুণ দিবেন। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, এটা আশা করি আমরা সবাই এখন মিলাই ফেলতে পারবো। আমাদের বিলিখিত বা ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কতগুলো, শেয়ারের সংখ্যা হচ্ছে 20,000, আর অধিহার প্রত্যেকটা শেয়ারে কত করে, 1 টাকা করে। তাহলে 20,000 ইন্টু 1, 20,000কে 1 দিয়ে গুণ দিলে উত্তর হবে হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা হবে শেয়ার অধিহারের পরিমাণ, আর বিলিখিত মূলধনের পরিমাণ হবে হচ্ছে 2 লক্ষ টাকা। এই যে আমরা কোশ্চেনটা সমাধান করলাম, এটা কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন অংশে গেলে বেশ ভালো মতোই কাজে লাগবে, এবং এই রকমের 3-4 লাইনেরই সৃজনশীল প্রশ্ন শেয়ার ইস্যু থেকে আসে। আমরা একটু পরেই দেখতে যাচ্ছি। আমাদের অলরেডি 15টা প্রশ্ন পড়ানো হয়ে গেছে, আর 5টা এমসিকিউ, তারপরে আমরা সৃজনশীলে চলে যাব। তাহলে এমসিকিউতে আর আমরা টাইম দিতে চাচ্ছি না। মোটামুটি কনসেপ্টগুলো আমাদের আশা করি ক্লিয়ার, এতক্ষণ হয়ে যাওয়ার কথা। আসেন বাকি 5টা প্রশ্ন তাড়াতাড়ি করে আমরা সরাসরি সৃজনশীল প্রশ্ন দ্রুত সমাধানে চলে যাই। দেখেন কোয়েশ্চেন নাম্বার 16-17 উদ্দীপক দেওয়া, কি কি দেওয়া আছে প্রশ্নে মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন। রয়্যাল কোম্পানি প্রতিটি 100 টাকা মূল্যের, 100 টাকা কি লিখিত মূল্য, অভিহিত মূল্য, মূলধন নির্ণয় করতে বললে এই অভিহিত মূল্য দ্বারা গুণ দিবেন। 30,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছেন, অনুমোদিত শেয়ারের সংখ্যা 30,000। কোম্পানি তার অনুমোদিত মূলধন এর 70% শেয়ার, অনুমোদিত মূলধন এর 70% শেয়ার 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করছে। ভাই ঝামেলা আছে, অত সহজ না প্রশ্ন, এটা ভেঙে ভেঙে পড়তে হবে, তাড়াতাড়ি করতে গেলে ভুল হয়ে যাবে। দেখেন অনুমোদিত মূলধন যত, তার 70% শেয়ার সে ইস্যু করবে। অধিহারের হিসাবটা পরে করি। তাহলে আগে 70%-এ আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যাটা কত সেটা আগে আমরা বের করি। ইস্যুকৃত শেয়ার কতগুলো শেয়ার আমরা ইস্যু করতে পারবো, আমাদের মোট শেয়ারের সংখ্যা কত, নিবন্ধিত হয়েছি কতগুলো শেয়ার নিয়ে আমরা, 30,000 শেয়ার হচ্ছে আমাদের নিবন্ধিত। এখান থেকে আমরা ইস্যু করতে চাচ্ছি কত পার্সেন্ট, 70%। সো 30,000কে 70% দিয়ে গুণ দেন, 30,000কে 70% দিয়ে গুণ দিলে আপনি পেয়ে যাবেন 21,000। তার মানে আপনি টোটাল 21,000 শেয়ার আপনি ইস্যু করছেন, এবং এইটা যে আপনি বিক্রয় করবেন, কিভাবে বিক্রয় করতেছেন, 10%, আবার হচ্ছে অধিহার। তাহলে টাকার পরিমাণটা কত করে হবে, আমাদের প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। আমরা যদি 10% অধিহার নেই, তাহলে আমাদের প্রত্যেকটা শেয়ারে অধিহারের পরিমাণ হবে হচ্ছে 10 টাকা। তাহলে অধিহার সহ আমার প্রত্যেকটা শেয়ারের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হবে 110। প্রত্যেকটা শেয়ারের মূল্য কত হবে, 110, যার মধ্যে 100 টাকা হচ্ছে শেয়ারের লিখিত মূল্য, আর 10 টাকা হবে হচ্ছে অধিহার হিসেবে গণ্য করা হবে। প্রশ্ন ছিল আমাদের যে মোট শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা। শেয়ার অধিহারের পরিমাণ আমরা নির্ধারণ করতে চাই। শেয়ার অধিহারের পরিমাণ নির্ধারণ করার জন্য খেয়াল করে দেখেন, শেয়ার অধিহারের পরিমাণ যদি আপনি নির্ধারণ করতে চান, জাস্ট শেয়ার সংখ্যা কতগুলো শেয়ার, 21,000 শেয়ার, অধিহার কত টাকা করে, 10 টাকা করে। তাহলে জাস্ট এই দুইটা গুণ দিবেন, উত্তর চলে আসবে। সংখ্যা 21,000
শেয়ার, যার প্রত্যেকটার অধিহারের পরিমাণ হচ্ছে 10। তাহলে 21,000কে 10 দ্বারা গুণ করি। 21,000কে 10 দ্বারা গুণ করলে অধিহারের পরিমাণ হবে 2,10,000 টাকা। 2,10,000 টাকা হবে হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ। এবং সর্বশেষ প্রশ্ন 17তে বলছে নগদ তহবিলের পরিমাণ কত টাকা হবে। নগদ তহবিলের পরিমাণ কত টাকা হবে? আপনার ইস্যুকৃত যতগুলো শেয়ার তার চাইতে অতিরিক্ত 40% শেয়ারের আবেদন পাওয়া গেল। স্যার, যদি আপনি অতিরিক্ত আবেদন পেয়ে থাকেন এটা নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ যেটা অতিরিক্ত সেটা আপনি ফেরত দিয়ে দিবেন, সেটা আপনার নগদ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সো অতিরিক্ত শেয়ারের সংখ্যা এটা নির্ধারণ করার আমাদের কোনো প্রয়োজন নাই। জাস্ট আমাদের বিলিখিত শেয়ারের পরিমাণ কত, 21,000 শেয়ার আমরা বিলি করতেছি এবং প্রত্যেকটা শেয়ারে বিক্রি করে আমরা পাচ্ছি কত করে টাকা, 110 করে টাকা পাবো আমরা, যার মধ্যে মূলধনের পরিমাণ হবে 100, অধিহারের পরিমাণ হবে 10। তাহলে নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করার জন্য শেয়ারের বিক্রয় মূল্য মানে অধিহার সহ মোট যত টাকা এই টাকাটা দ্বারা আমরা গুণ দিব। তাহলে 21,000 শেয়ার ইন্টু হবে হচ্ছে 110। তাহলে আপনার আর্থিক অবস্থার বিবরণীতে নগদ তহবিলের পরিমাণটা নির্ধারিত হবে, যার উত্তর হবে হচ্ছে 23,10,000 টাকা। 23,10,000 টাকা এইটা হবে হচ্ছে নগদ অর্থের পরিমাণ। এখানে 2,10,000 টাকা হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ এবং 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 21 লক্ষ টাকা এইটা হবে হচ্ছে স্যার শেয়ার মূলধনের পরিমাণ। যদি আপনাকে এখানে প্রশ্নে শেয়ার মূলধন বের করতে বলা হতো, শেয়ারের সংখ্যা কতগুলো, 21,000, মূলধন যখন বের করতে বলে তখন এই যে 100 টাকা অভিহিত মূল্য লিখিত মূল্য এইটা দ্বারা গুণ করতে হবে। যখনই মূলধন বের করতে বলা হবে অভিহিত মূল্য দ্বারা গুণ। 21,000কে 100 দ্বারা গুণ করলে 21 লক্ষ টাকা হবে শেয়ার মূলধন। 21,000কে 10 দ্বারা গুণ দিলে 2,10,000 টাকা হবে শেয়ার অধিহার বা প্রিমিয়াম। এবং এই 21,000কে 100 আর 10 টোটাল 110 দ্বারা গুণ দিলে হবে নগদ তহবিলের পরিমাণ বা ব্যাংকে জমার পরিমাণ। এবার বলেন কে কে বুঝেন নাই, কে কে বুঝেন নাই? এবং এই জায়গাটা যদি একটু ভালো মতো বুঝে থাকেন তাহলে সৃজনশীল প্রশ্ন অলরেডি আপনার মাথার মধ্যে সেট হয়ে আছে। এই প্রশ্ন বুঝতে কারো কোথাও সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। বেশ জটিল প্রশ্ন, যদি ভালো মতো না বুঝেন তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, আর ঝামেলা রেখে সামনে না আগানোই ভালো। ক্লিয়ার সবার কাছে? ওকে ফাইন, আসেন পরবর্তী প্রশ্ন যেতে চাই। পরবর্তী প্রশ্ন 16 করলাম, 17 করলাম, 18 নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে সোনালী কোম্পানি 10% অবহারে শেয়ার ইস্যু করে সে টাকা পাইছে কত, 9 লক্ষ টাকা। এখানে কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত এইটা নির্ধারণ করতে বলা আছে। আদায়কৃত মূলধনের পরিমাণ, এখানে অবহার আপনি নিচ্ছেন, অবহার মানে কি টাকা কম নিচ্ছেন, অবহারের পরিমাণটা কত, 10%। তার মানে আপনার শেয়ারের মূল্যমান কত, 100 টাকা। এখান থেকে আপনি প্রত্যেকটা শেয়ারে 10% অর্থাৎ 10 টাকা করে আপনি কি কম গ্রহণ করছেন। বাট যদি আপনাকে মূলধনের পরিমাণ নির্ধারণ করতে হয়, মূলধনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে সবসময় শেয়ারের যেটা লিখিত মূল্য বা অভিহিত মূল্য সেই সংখ্যাটা দ্বারাই আমরা গুণ করব। টাকা কম নেই বেশি নেই এগুলা বিবেচ্য বিষয় না। যখনই প্রশ্নে আমাকে মূলধন বের করতে বলবে, মূলধন বের করতে বললে কি দ্বারা গুণ করব আমরা, লিখিত মূল্য দ্বারা আমরা গুণ করব। তাহলে প্রশ্ন ছিল আমাদের আদায়কৃত মূলধনের পরিমাণ কত টাকা। আদায়কৃত মূলধনের পরিমাণটা হবে হচ্ছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা হবে আদায়কৃত মূলধন। এখানে এটা হচ্ছে মূলধন হিসেবে গণ্য হবে। নগদ তহবিলের পরিমাণ হচ্ছে কত, 9 লক্ষ টাকা। নগদ তহবিলের পরিমাণ হবে হচ্ছে 9 লক্ষ। আর বাকি যে 1 লক্ষ টাকা এইটা হবে হচ্ছে শেয়ার অবহার হিসেবে দেখানো হবে, শেয়ার অবহার। তাহলে দেখেন সম্পত্তি পাশে নগদ তহবিল 9 লক্ষ, শেয়ার অবহার 1 লক্ষ, 9 আর 1 মিলে মোট কত হইল, 10 লক্ষ টাকা। এবং শেয়ারের আদায়কৃত মূলধন পাশে টাকার পরিমাণ কত, 10 লক্ষ। এই দেখেন আমাদের আর্থিক অবস্থার বিবরণী দুই পাশ কি হয়ে যাচ্ছে, সমান হচ্ছে। তাহলে অবহার যদি হয়, অবহার হোক অধিহার হোক,
যখনই আপনাকে মূলধন বের করতে হবে অবশ্যই কি দ্বারা গুণ দিব? শেয়ারের লিখিত মূল্য দ্বারা আমরা গুণ দিব। আর অধিহারের পরিমাণটা লিখব মালিকানা সত্ত্বের পাশে, অবহারের পরিমাণটা লিখব সম্পত্তির পাশে। এবং শেয়ার অবহারকে কোন ধরনের সম্পত্তি বলা হয়? শেয়ার অবহারকে বলা হয় হচ্ছে স্যার অলিক সম্পত্তি বা অসমন্বয়কৃত ব্যয়। আশা করি বুঝছি এই পর্যন্ত। ওকে, আসেন আর দুইটা মাত্র প্রশ্ন আমাদের বাকি আছে। কোয়েশ্চেন নাম্বার 19-এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার 20 শুরু করার আগে জাস্ট আরেকবার একটু রিমাইন্ডার দিতে চাই, এইচএসসি 26-এর জন্য এবং এইচএসসি 27-এর জন্য আমরা ফ্রি ক্লাসে যেরকম প্রত্যেকটা কোয়েশ্চেন বিশ্লেষণ করে করে পড়াচ্ছি, এরকমভাবেই আমাদের এইচএসসির ব্যাচের ক্লাসগুলোতে আমরা শুরুতে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করে এবং এমসিকিউ সমাধানের মাধ্যমে আমরা হচ্ছে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। জাস্ট গদবাঁধা আলোচনা করে গেলাম, আপনি বুঝলেন কি বুঝলেন না, তাতে এইভাবে আমরা পড়াইতে অভ্যস্ত না। আমাদের পড়ানোর সিস্টেমটাই হবে এমন যাতে আপনার পরীক্ষার উপযোগীভাবেই আমরা আপনাকে পড়ানোর চেষ্টা করতেছি। যতটুকু দরকার ততটুকুই আমরা আপনাকে পড়াবো। বেশি পড়া দিয়ে মাথাটাকে তো প্রেশার কুকার বানানো সম্ভব না। আপনার মাথায় একটা খুব বেশি পড়া তো আপনি এখানে লোড করতে পারবেন না। সো যতটুকু মনে রাখতে পারবো, মনে রাখার মতো উপযোগী টেকনিক দিয়েই আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো করাচ্ছি। সো যারা যারা চিন্তা ভাবনায় আছেন এখনও হয়তোবা তারা 26 কামব্যাক করার সময় কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, হয়তোবা এখন গ্রেস পিরিয়ড আপনারা পার করতেছেন। আর এইচএসসি 27 হাতে এখনও অনেক সময়, বাট লেখাপড়া শুরু না করলে এই সময়গুলো খুব দ্রুতই কিন্তু পার হয়ে চলে যাবে, সময় কিন্তু শেষও হয়ে যাবে। ম্যাক্সিমাম কলেজগুলোতে যারা ফার্স্ট ইয়ার এইচএসসি 27 ব্যাচ তাদের কিন্তু অলরেডি হাফ ইয়ারলি ফাইনাল পরীক্ষার ডেট ম্যাক্সিমাম দিয়ে দেওয়ার কথা। এই না কয়দিন আগে কলেজে ভর্তি হইলেন, অলরেডি কলেজের অর্ধেক কিন্তু প্রায় শেষ। এভাবেই ফার্স্ট ইয়ার দেখতে দেখতেই চলে যাবে, সেকেন্ড ইয়ার বুঝে ওঠার আগেই শেষ হয়ে যাবে। দেখবেন আপনি এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রিপারেশান কিছুই হয় নাই। এই অবস্থা হওয়া চলবে না স্যার, সিরিয়াস হইতে হবে। কারণ এখন লেখাপড়া না করে আপনি A+ তো থাক দূরের কথা, পাশ করার চিন্তাও করতে পারেন না। নতুন বাংলাদেশ, এখানে লেখাপড়া করতে হবে। জাস্ট পরীক্ষার আগের রাতে স্যারের ভাইয়ার বা আমাদের আছে অনলাইনে বিভিন্ন রকমের কবিরাজ ডাক্তার আমরা আছি, পরীক্ষার আগের রাত্রে এমন একটা মানে ভাব নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে যে এক ক্লাসেই আমরা আপনাকে 100তে 100 পাওয়াই দিব। এবং আপনারাও ভুল করে এই ফাঁদগুলোতে পা দেন। কিন্তু স্যার মনে রাখেন, অ্যাকাউন্টিং এক ক্লাসে শিখে ফেলার মতো বিষয় না। যদি এক ক্লাসে শিখে ফেলার মতো বিষয় হইতো তাহলে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ার জন্য 2 বছর সময় দেওয়া হতো না। তার মানে প্রতিনিয়ত অনুশীলনের কোনো বিকল্প নাই। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা আশা করি লেখাপড়ার টেবিলে ধীরে ধীরে ফিরতে শুরু করছেন। আর বাকিরা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, একটু লেখাপড়ার চিন্তাভাবনা শুরু করেন। 19 এবং 20 নাম্বার কোশ্চেন সমাধান করে ফেলে আসেন। এখানে জিজ্ঞাসা করা হয়েছে মূলধন হিসাবে কত টাকা স্থানান্তর করতে হবে। যখনই মূলধন বের করতে হবে তখনই আমরা কি দ্বারা গুণ দিব? এই শেয়ারের লিখিত মূল্য দ্বারা। এই যে 50 টাকা মূল্যের, সবসময় যে 100 টাকা হবে এমন না, বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে। 50 টাকা মূল্যের 10,000 শেয়ারে আপনি অনুমোদিত বা নিবন্ধিত কোম্পানি তার সমস্ত শেয়ার ইস্যু করছে, সবগুলো শেয়ার ইস্যু করছে। সবগুলো শেয়ার মানে কত? 10,000। কিন্তু ওই যে বাংলাদেশের ঘনবসতি, জনসংখ্যা বেশি, আবেদন করছে কতজন? 12,000 জন। দিতে পারবো কয়জনকে? 10,000। অতিরিক্ত 2,000 টাকা ফেরত চলে যাবে। প্রশ্ন হচ্ছে এখানে ও বলে দেওয়াই আছে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। থ্যাংক ইউ, না বললে আমরা জানি অতিরিক্ত আবেদনের টাকা কি করতে হয়? ফেরত প্রদান করতে হয়। প্রশ্ন ছিল মূলধন হিসাবে যাবে কত টাকা। সো মূলধন হিসাবে যাবে আমাদের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 10,000, যতটুকু অনুমোদিত তার সম্পূর্ণটুকুই আমরা কি করছি? ইস্যু করছি। তাহলে 10,000 ইন্টু হবে হচ্ছে 50 করে, 10,000 ইন্টু 50 গুণফল হবে হচ্ছে 5 লক্ষ টাকা। এটা হবে শেয়ার মূলধন হিসেবে দেখানো হবে। এবং অতিরিক্ত আবেদনের অর্থ যখন ফেরত প্রদান করা হয় এর জন্য প্রযোজ্য যেই জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদন হিসাবটা হবে হচ্ছে ডেবিট, এবং টাকা যেহেতু প্রদান করবেন ব্যাংক থেকে টাকা কমবে, ব্যাংক হিসাব হবে হচ্ছে ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা হচ্ছে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদানের জাবেদা। এ হলো টোটাল
টপ 20 MCQ কোশ্চেন, যা আশা করি আপনার বোর্ড পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে। যদি কারো কলেজের টেস্ট পরীক্ষা এখান থেকে প্রশ্ন কমন পড়ে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। স্যার এগুলাই কি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন না, এগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বাট এটা বাছাই করা টপ 20 যাতে অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণগুলো আমরা আপনাদের সামনে শেষ সময়ে এনে হাজির করলাম। আর এমনিতে আপনারা তো কিছু না কিছু লেখাপড়া তো করেন, একেবারেই ফাঁকিবাজ তো আপনারা না, কিছু লেখাপড়া তো আপনারা করেন। এইচএসসির 24-এর বোর্ড কোশ্চেন, 23-এর বোর্ড কোশ্চেন, MCQর জন্য বোর্ড কোশ্চেন ভালো মতো সমাধান করলেই হয়। এটা ভাই ছোটো ছোটো বাচ্চারাও জানে, আপনারাও জানেন, অলরেডি পড়ে ফেলছেন আশা করি। বাট আমরা এইগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আজ ক্লাসে আলোচনা করে দিলাম। এরকমভাবে আমাদের যেই টপ 20 এইচএসসি ব্যাচের আমাদের যে ফ্রি ক্লাসটা আমরা নিচ্ছি, এই প্যাটার্নেই আমরা নেওয়ার চেষ্টা করব। এক একটা চ্যাপ্টার ধরব, ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ MCQগুলো পড়ানোর মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার হবে, সূত্র থাকলে সূত্র আয়ত্তে চলে আসবে, এবং আপনাকে পুরো চ্যাপ্টারটা ভালো মতো বুঝাই দেওয়ার পরে সৃজনশীল প্রশ্ন কি আসতে পারে, কি ধরনের হতে পারে, তার একটা সাজেশান আমরা প্রত্যেকটা ক্লাসে ইনশাল্লাহ রাখবো। আমরা একটা ক্লাসে যদি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের পুরো সাজেশান দিয়ে ফেলি, কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার একটা ক্লাস লাগবে। 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে শুধু আমি চ্যাপ্টারের নাম বলবো না, টপিকের নাম বলবো, নাকি অঙ্ক করে বুঝাবো? আমরা অন্যদের মতো শুধু সাজেশান দিয়ে আপনাকে বিদায় দিয়ে দিব না। এই রকমের সাজেশান ভিত্তিক অঙ্ক কেমন হতে পারে, সমাধান কিভাবে লিখতে হয়, সেগুলো ইনশাল্লাহ আমরা ক্লাসে আলোচনা করব। দেখেন, যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু, এই টপিকটা থেকে আমাদের এখানে যে কয়টা নাম দেওয়া আছে, বেসিক্যালি এই জায়গাগুলো যদি আপনি ভালো মতো করতে পারেন, এই জায়গাগুলো থেকেই আপনার সৃজনশীল প্রশ্ন অতীতেও আসছে, আপনার সময়ও এর ব্যতিক্রম হবে না। ক নাম্বার প্রশ্নের জন্য এই প্রথম দুইটা বেশ গুরুত্বপূর্ণ। শেয়ার অধিহারের পরিমাণ বের করো, অবহার বের করো, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, যে কোনোটা আসতে পারে কতে, অথবা আবেদনকৃত, ইস্যুকৃত, বিলিখিত শেয়ারের সংখ্যা নির্ণয় করা। তাহলে অবহার, অধিহার, টাকা পয়সার পরিমাণ বের করা, শেয়ারের সংখ্যা বের করা, এই দুইটা হচ্ছে ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। খ নাম্বার এর জন্য এইটা আসতে পারে পরীক্ষায়, সংরক্ষিত বা অবিলিখিত মূলধনের পরিমাণ নির্ণয় করা, অতিরিক্ত আবেদনকৃত শেয়ারের সংখ্যা বের করা, এবং এই সংখ্যা অনুযায়ী কত টাকা ফেরত দিচ্ছেন এই ফেরতের পরিমাণটাও নির্ধারণ করা। পাশাপাশি আপনার ব্যাংক হিসাব, এইটাও মাঝে মাঝে খ নাম্বারে আসতে দেখা যায়, বাট আমরা এই ব্যাংক হিসাবটাকে একটু পরবর্তীতে লিপিবদ্ধ করার চেষ্টা করি। এই প্রথম এই মাঝের যে দুইটা, এই দুইটা খ নাম্বারের জন্য রাখলাম। আর গ নাম্বারে হয় আপনার ব্যাংক হিসাব করতে বলবে, নতুবা আপনাকে আর্থিক অবস্থার বিবরণী করতে বলবে। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে হয়তোবা আপনাকে শেয়ার হোল্ডারদের সত্য অংশ অথবা সম্পদের পরিমাণ যে কোনো একটা বের করতে বলবে। আর যদি কপাল খারাপ হয় তাহলে দুইটাই বের করতে বলা হতে পারে, বাট ম্যাক্সিমাম পরীক্ষাতে যে কোনো একটাই বেসিক্যালি পরীক্ষার মধ্যে আসে। তাহলে আমরা ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী গয়ের প্রিপারেশনের জন্য রাখতে পারি। সো এই একটা স্লাইডে যে কয়টা টপিকের নাম দেওয়া আছে, এই নামগুলো অনুযায়ী এই সাজেশনটা যদি আপনি ফলো করেন, জাস্ট আপনি বোর্ড কোশ্চেন খোলেন, কয়ের মধ্যে যেই নামটা দেওয়া আছে এটার সাথে যেটা যেটা মিলবে সেই প্রশ্নগুলো একটু সমাধান করে ফেলবেন। আচ্ছা, এরকমের প্রশ্ন কেমন হতে পারে, সাজেশন তো দিলাম, নমুনা প্রশ্ন আপনাকে একটু দেখাই দিচ্ছি, খেয়াল করেন। এই দেখেন, এই হলো আমাদের সৃজনশীল প্রশ্ন, যেটা শেয়ার ইস্যু টপিক থেকে সাধারণত এসে থাকে। এখানে আমরা রাজশাহী বোর্ড 2024-এর কোশ্চেনটা রাখার চেষ্টা করছি। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেই এটা আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে। এই ধরনের প্রশ্নই আপনার পরীক্ষাতে আসতে পারে। ক, খ, গ, তিনটা জিনিস নির্ণয় করতে হবে। আসেন দেখি, এই একটা প্রশ্ন আমরা একটু পরে বোঝার চেষ্টা করি। যাদের শেয়ার ইস্যুর কনসেপ্ট ক্লিয়ার আছে তাড়াতাড়ি হয়তোবা বুঝতে পারবেন, আর যারা হয়তোবা শেয়ার ইস্যু নিয়ে ঝামেলায় আছেন, যদি একটু ফলো করেন আমাকে আগামী প্লাস 5টা মিনিট, তাহলে আমি ইনশাল্লাহ আপনাকে শেয়ার ইস্যু টপিক সম্পর্কে একটু বেসিক ধারণা আশা করি দিয়ে দিতে পারবো। খেয়াল করে দেখেন, আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে মাহাদি কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শেয়ারের মূল্য এইটা সবার আগে ফাইন্ড আউট করে দাগ দিয়ে রাখবো কোশ্চানে, যাতে পরীক্ষার
গুণ করার সময় যাতে ভুল অ্যামাউন্টে যাতে আমাদের দাগ যাতে না পড়ে যায়। 10 টাকা হচ্ছে প্রত্যেকটা শেয়ারের লিখিত মূল্য। টোটাল 4 লক্ষ শেয়ারে এটা বিভক্ত, যা 40 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছে। তাহলে আমাদের শেয়ারের সংখ্যা হচ্ছে 4 লক্ষ এবং টাকার মূল্য হলো 10 টাকা করে। 40 লক্ষ টাকা হবে হচ্ছে কি অনুমোদিত মূলধনের পরিমাণ। বলা আছে অনুমোদিত শেয়ার এর 80% শেয়ার। অনুমোদিত শেয়ার কয়টা স্যার? অনুমোদিত শেয়ারের পরিমাণ হচ্ছে 4 লক্ষ। এই 4 লক্ষ শেয়ার এর 80%, 4 লক্ষ শেয়ারের 80% করলে হবে কত? 3,20,000 শেয়ার হবে। আর এই 3,20,000 শেয়ার প্রতিটি 10% হচ্ছে অধিহারে। 10 টাকা হচ্ছে মূল্য, 10% অধিহার। 10 টাকা ইন্টু 10%, তাহলে অধিহারের পরিমাণ হবে হচ্ছে 1 টাকা। তাহলে অধিহার সহ মোট বিক্রয় মূল্য 10 আর 1 কত হইল? 11 টাকা করে আপনি কি করছেন? বিক্রয় করতেছেন। তাহলে আপনি আবেদনপত্র আহ্বান করছেন কতগুলো শেয়ারের জন্য? 3,20,000 শেয়ারের জন্য আপনি আবেদন চাচ্ছেন। কত টাকা করে মূল্য? 11 টাকা করে মূল্য আপনি চাচ্ছেন। জনগণের কাছ থেকে 3,50,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। বাংলাদেশের জনসংখ্যা সবসময় বেশি, ম্যাক্সিমাম প্রশ্নে অতিরিক্ত আবেদনেরটাই দেওয়া থাকে। স্যার যদি আবেদন কম হয় সেক্ষেত্রে, যদি আবেদন কম হয় সেই ক্ষেত্রে যে পরিমাণ আবেদন কম হবে সেইটাও কোম্পানি কিন্তু ইস্যু করে, বাট কার নিকট? শেয়ার অবলেখকের নিকট। শেয়ারের অবলেখকের কাছে সে কম শেয়ারগুলো বিক্রয় করা হয়। তাহলে কোম্পানি যে পরিমাণ শেয়ার ইস্যু করে সেই পরিমাণ শেয়ারই কোম্পানি বিক্রয় করবে, হয় জনগণের কাছে না হলে অবলেখকের কাছে। যদি আবেদন অতিরিক্ত হয়, অতিরিক্ত আবেদনের টাকা আপনি ফেরত দিবেন। কিন্তু যদি আবেদন কম আসে, এই কম আসা শেয়ারের সংখ্যাটা বিক্রয় হবে কার কাছে? অবলেখকের নিকট। কথাটা ভালো মতো মনে রাখেন। 3,50,000 শেয়ারের আবেদন পাইছেন, তাইলে 3,20,000-এর মধ্যে আবেদন পাওয়া গেছে 3,50,000, অর্থাৎ আমাদের এখানে অতিরিক্ত শেয়ারের পরিমাণ আবেদন পাওয়া গেছে কতগুলো? অতিরিক্ত পাওয়া গেছে হচ্ছে 30,000 শেয়ার। 30,000 শেয়ারের আপনি আবেদন অতিরিক্ত পাইছেন। এই টাকাটা আপনি কি করবেন? ফেরত দিয়ে দিবেন। অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীদের কাছে ফেরত দিয়ে দেওয়া হইল। আর যথারীতি শেয়ার কি করা হলো? ইস্যু করা হলো বা বিক্রয় করা হলো। বলা আছে কোম্পানি শেয়ার প্রতি 0.25 মানে 25 পয়সা, 0.25 টাকা করে ব্যাংক চার্জ প্রদান করে। প্রশ্নে বের করতে বলছে এই ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং এই ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করতে হবে। দুইটা জিনিস বের করব। ইস্যুকৃত শেয়ার সংখ্যা অলরেডি আমরা প্রশ্ন আলোচনা করতে করতে বের করে ফেলছিলাম। ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কতগুলো হবে? 3,20,000। আর ব্যাংক চার্জের পরিমাণ, ব্যাংক চার্জের পরিমাণ কত টাকা হবে? ব্যাংক চার্জের পরিমাণ কষ্ট করে আপনার আমার বের করার দরকার নাই, আমাদের এখানে স্লাইডে লিখে দেওয়া আছে, শুধু আমরা একটু রিডিং পড়ে নেই। আসেন, এখানে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দেখেন 4 লক্ষ ইন্টু 80%, ওই যে 3,20,000 আগের স্লাইডে আমরা করে আসছি। ব্যাংক চার্জ এইটা নির্ণয় করিয়ে আসেন। শেয়ার ইস্যু করলাম কতগুলো? 3,20,000। আর প্রত্যেকটা শেয়ারের চার্জ কত করে স্যার? 0.25। তো 3,20,000-কে 0.25 দ্বারা গুণ দিলে টাকার পরিমাণ হবে 80,000 টাকা। এত সহজ প্রশ্ন পরীক্ষাতে আসে, আর আপনি বুঝি এই টপিক বাদ দিয়ে দিবেন? শেয়ার ইস্যু অবশ্যই করবেন। শেয়ার ইস্যু থেকে 10-এ 10ই ইনশাল্লাহ পাবেন। সো এই যে প্রশ্ন আমরা সমাধান করলাম ক নাম্বারের জন্য, আসেন এবার খ নাম্বার। খ নাম্বারের জন্য বেসিক্যালি হচ্ছে জাবেদাগুলো আসে পরীক্ষাতে। খ নাম্বারের জন্য জাবেদাগুলো আপনি পাবেন। দেখেন খ নাম্বার, কোম্পানির হিসাব বইতে জাবেদা দাখিলা দাও। জাবেদা দাখিলা দাও যদি প্রশ্নের মধ্যে ব্র্যাকেট দিয়ে বলে দেওয়া থাকে যে ব্যাখ্যা ব্যতীত, এইটা উল্লেখ থাকলে ব্যাখ্যা লিখবেন না। যদি না দেওয়া থাকে, কিছু দেওয়া নাই, শুধু বলছে আপনাকে প্রশ্নের মধ্যে জাবেদা দাখিলা দাও, শুধু জাবেদা দাখিলা দিতে বলছে, এক্ষেত্রে অবশ্যই আপনি বাধ্য ছেলের মতো, ভালো মানুষের মতো ব্যাখ্যাটা দয়া করে লিখবেন। ব্যাখ্যা যদি না লেখেন আর টিচার যদি মন খারাপ থাকে, 1 নাম্বার কিন্তু কেটে দিতে পারে। কোনো কিছু না বললে 1 লাইনের ব্যাখ্যা অবশ্যই লেখার চেষ্টা করব। আর যদি ব্যাখ্যা ব্যতীত বলা হয় সেই ক্ষেত্রে প্রশ্নে ব্যাখ্যা না লিখলেও চলে।
আসেন এখান থেকে জাবেদাগুলো কেমন হবে আমরা জাস্ট আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করি। আমাদের পরবর্তী স্লাইডে এই টোটাল 3টা জাবেদা লিখে দেওয়া আছে। এই রকমভাবে আপনাকে এই জাবেদাগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে। এখানে শুরুতে আপনি হচ্ছে শেয়ারের আবেদন যতগুলো শেয়ারের পাইছেন 3,50,000 শেয়ার, প্রতিটি 11 টাকা করে আপনি আবেদন পাইছেন, যেখানে 1 টাকা করে হচ্ছে অধিহার, মোট 11 টাকা করে 3,50,000 শেয়ারের আবেদনের টাকা যখন আপনি পাবেন, টাকা যখন পাবেন তখন ব্যাংক হিসাবকে করবেন ডেবিট আর শেয়ার আবেদন হিসাবকে করা হবে হচ্ছে ক্রেডিট। তারপর এই অতিরিক্ত আবেদন যে ছিল 30,000 এটা আপনি কি করবেন ফেরত দিবেন এবং শেয়ার আবেদনের টাকা স্থানান্তর করা হবে হচ্ছে মূলধন হিসাবে। এইটাকে আমরা চাইলে ভেঙে 2টা আলাদা জাবেদা হিসেবে লিখতে পারি অথবা চাইলে একসাথেও লিখতে পারি। যদি কারো বুঝতে সমস্যা হয় আপনি 2টা জাবেদা আলাদা করেন, ফেরতেরটা আলাদা লিখবেন আর মূলধনের স্থানান্তরেরটা আলাদা করে লিখবেন। আর যদি সম্ভব হয় 2টা একসাথে লিখলে কোনো সমস্যা নাই। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে ব্যাংক চার্জ কত টাকা করেছিল 0.25 ব্যাংক চার্জ পরিশোধ, ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। সো এই জাবেদাগুলো জাস্ট একটু দেখে রাখেন, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আরেকবার একটু মনোযোগ সহকারে এইগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর খেয়াল করি খ নাম্বার গেল, গ নাম্বার প্রশ্নে কি আসতে পারে। গ নাম্বার প্রশ্নে আপনাকে বের করতে বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী যেখানে ব্যাংকে জমার উদ্বৃত্ত দেওয়া আছে। এই কোশ্চেনটার সমাধানটা এই রকমভাবে আপনি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করবেন, যে আর্থিক অবস্থার বিবরণীর এক পাশে আপনি সম্পত্তির পরিমাণ, অন্য পাশে শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং দায়ের পরিমাণগুলো লিখব আমরা। এবং সম্পত্তির মধ্যে চলতি সম্পত্তি অংশে ব্যাংকে জমার উদ্বৃত্ত, যেটা আমাদের প্রশ্নের মধ্যেই বলে দেওয়া আছে। অসমন্বিত ব্যয়, এখানে আমরা হচ্ছে ব্যাংক চার্জের পরিমাণটা লিখব 34,40,000 আর 80,000, 35,20,000 টাকা মোট সম্পদ। শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশে আমরা অনুমোদিত মূলধন লিখব, বাট এই টাকাটা যোগ বিয়োগে আসবে না, 2টা দাগ দিয়ে এটা ক্লোজ করে দেওয়া হবে। হিসাবে যেটা আসবে সেটা হচ্ছে ইস্যুকৃত, বিলিখিত ও পরিশোধিত মূলধন। আর শেয়ার অধিহারের পরিমাণটা লিখতে হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশে। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং দায় অংশের রেজাল্ট কত 35,20,000। এরকমভাবে আপনি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী নির্ধারণ করবেন। হয়তোবা প্রশ্নে আপনার শুধু যে কোনো এক অংশ এটাও বের করতে বলা হতে পারে বা পুরাটাও নির্ধারণ করতে বলা হতে পারে। এই ধরনের প্রশ্নগুলোই যদি আপনি আপনার হাতে যদি টেস্ট পেপার থাকে সেটা দেখে দেখে সমাধান করতে পারেন, অথবা আপনার মেইন বইয়ের পিছনে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে একটু সমাধান করেন। যেই বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের কোশ্চেন সমাধান করেন। আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকলে শুধু ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান করেন। ঢাকা বোর্ডের প্রশ্ন অন্যান্য বোর্ডের চাইতে অপেক্ষাকৃত সহজ। বাট যদি আপনি চট্টগ্রাম বোর্ড হন, ঢাকা বোর্ডের কোশ্চেন করে আনন্দিত হয়ে লাভ নাই। চট্টগ্রাম বোর্ডের বিগত বছরের প্রশ্নের ধারাবাহিকতা চট্টগ্রাম বোর্ডের জন্য প্রযোজ্য। সো যেই বোর্ডের সেই বোর্ডের বিগত বছরের প্রশ্ন 24-এর কোশ্চেন, 23-এর কোশ্চেন, 22-এর প্রশ্ন, 25-এর কোশ্চেন তো আমরা আরও কয়েকদিন পরে পাবো। বাট আমরা আপাতত চাইলে 2024-এর বোর্ড প্রশ্ন, 22-এর বোর্ড প্রশ্ন এগুলো আমাদের মেইন বইয়ের মধ্যে আমরা খুঁজে পাবো। সো অবশ্যই আপনারা এই শেয়ার ইস্যু টপিকটা জাস্ট বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো ফলো করবেন, তাইলে ইনশাল্লাহ আশা করি ভালো করতে পারবেন। পাশাপাশি আপনাদের প্র্যাকটিসের জন্য আরও একটা প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে, চাইলে এই কোশ্চেনটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখতে পারেন এবং নিজে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে একটু খাতায় লিখে প্র্যাকটিস করতে পারেন। মোটামুটি যে 2টা সৃজনশীল প্রশ্ন আমরা দিছি আপনাদের, এই প্যাটার্নের বাইরে আসার সম্ভাবনা কম। দেখেন এই যে 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটা, 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে খেয়াল করে দেখেন নতুনত্ব কোন জায়গায়। নতুনত্ব হচ্ছে আপনি শেয়ার এর বিনিময়ে কি করলেন, কম্পিউটার ক্রয় করছেন। শেয়ারের বিনিময়ে আপনি কম্পিউটার, জমি, দালান কোঠা যে কোনো কিছু ক্রয় করতে পারেন। এই রকমের যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে জাস্ট শেয়ারের যত টাকা সংখ্যা 10,000 শেয়ার, মূল্য কত করে 10 টাকা করে গুণ দিবেন, এটাই হবে হচ্ছে কম্পিউটারের মূল্য। আশা করি ক্লিয়ার।
এবং এই ধরনের প্রশ্নগুলো নিজেরা একটু সমাধান করার চেষ্টা করবেন। আমরা জাস্ট আপনাকে একটা গাইড দেওয়ার চেষ্টা করতেছি যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, এবং পড়াটা দায়িত্ব কিন্তু আপনার। অলরেডি এমসিকিউ অংশ একটা সৃজনশীল আমি আপনাকে মোটামুটি পড়ায় দিছি। এই একটা প্রশ্ন নিজে একটু চেষ্টা করেন, পরীক্ষাটা আপনার, লেখাপড়াটার টেবিলে আপনাকেই বসতে হবে। সো যে যতক্ষণ লেখাপড়া করার অভ্যাস তার চাইতে একটু বেশিক্ষণ করে পড়ার চেষ্টা করেন। স্বাস্থ্য যদি একটু ভালো বানাইতে হয়, 1 লোকমা 2 লোকমা করে ভাত বেশি খাইতে হবে। ঠিক তেমনি পরীক্ষায় যদি A+ পাইতে হয়, তাহলে অন্যদের চাইতে একটু বেশি হলে আপনাকে পড়তে হবে। এবং এই অধ্যায়টা থেকে কি কি পড়তে হবে অলরেডি আমি বলে দিয়েছি। ইনশাল্লাহ আগামীকালকেও অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্লাস থাকবে, সেখানে আমরা এই রকমের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার A to Z ইনশাল্লাহ আমরা ফিনিশ করার চেষ্টা করব। যারা শেষ পর্যন্ত ক্লাসে আসেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এবং আগামীকালকের ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আশা করি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সবার সাথে আরও একবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আই এডুকেশনের সাথেই থাকবেন। আই এডুকেশনের কমার্স স্ট্রিমের টপ 20, নট T20, টপ 20 সাজেশন ক্লাস বা ফ্রি ক্লাসের সাথেই থাকবেন। প্রতিদিন সন্ধ্যা 7:15 আজকে থেকে শুরু হলো যাত্রা, শেষ হবে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত। কমার্সের ভয় আর নয়, এবার ইনশাল্লাহ A+ নিয়েই আমরা আমাদের ভয়টাকে জয় করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফিজ।